আমরা জানি সামনে এমন অনেকগুলো পরীক্ষা পরপর আসছে যেগুলোতে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার মধ্যে অন্যতম যেটা এই মুহূর্তে যেটা নিয়ে ক্রেজ চলছে ক্লার্কশিপের মেইনস যেটা আসবে, মিসলেনিয়াসের মেইনস এবং তার সাথে ডব্লিউবিসিএস মেইনসের বাংলা ইংরেজি। যদিও আমরা জানি যে ডব্লিউবিসিএস প্রিলি হয়নি এখনো, নোটিফিকেশনই আসেনি, ফর্ম ফিল আপই হয়নি। মেইনস হতে এখনো ঢের দেরি আছে, সুতরাং সেটা পরবর্তীতে। তাছাড়াও কেপিএসআই বা ডব্লিউপিএসআই এর যে মেইনস সেখানেও বাংলা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার যারা এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে এক বা একাধিক বা সমস্ত পরীক্ষাগুলোই দেবে, আচ্ছা এর মধ্যে ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ রয়েছে সেটার মেন্সও রয়েছে, তো এই এক বা একাধিক বা সমস্ত পরীক্ষাগুলো দেবে তারা বাংলা ইংরেজির জন্য একসাথে অর্থাৎ কম্প্রিহেন্সিভ ওয়েতে কীভাবে প্রিপারেশন করবে, আমি সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। এবং এই প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আমরা জানি স্ট্র্যাটেজি আলাদা হওয়া উচিত। যেহেতু সময় আলাদা লাগবে, ওয়ার্ড লিমিট আলাদা, সময় আলাদা, কোথাও গিয়ে কিছু টপিক একই হলো, কিছু টপিক আলাদা। তো একসঙ্গে প্রিপারেশনটা কিভাবে করবে ডেসক্রিপটিভের এই সমস্তগুলোর জন্য সেটা নিয়ে আজকের একটি লম্বা আ ভিডিও। এবং এখানে বলি এটা কিন্তু কোনো আমার ওই ডেসক্রিপটিভ ব্যাচ অ্যানাউন্সমেন্টের কোনো ভিডিও নয়। ডেসক্রিপটিভ ব্যাচ অ্যানাউন্সমেন্ট কবে হবে, কি হবে সেগুলো আমি ভিডিওর একদম শেষে আলোচনা করে দিয়েছি। এটা কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচের কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যানাউন্সমেন্ট সেসব কিচ্ছু নয়। এটা সবার জন্য একটা স্ট্র্যাটেজি যে কিভাবে আগামী দিনগুলোতে, আগামী মাসগুলোতে এই যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস হওয়ার আগে বা ডব্লিউবিসিএস মেইনস আসার আগে, যদিও ঢের দেরি আছে আবারও বলছি, সেগুলো আসার আগে বা ডব্লিউপিএসআই, কেপিএসআই এগুলোর যে মেইনস হবে বা ক্যালকাটা হাইকোর্টের যে মেইনস হবে, এগুলোর জন্য প্রিপারেশন কিভাবে করবে সেটা নিয়ে একটা স্ট্র্যাটেজি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়গুলো কি পড়বে, কতটা পড়বে, সপ্তাহে ৭ দিনে কোন দিন কতটা পড়বে এবং কোন জায়গাগুলো কভার করতে হবে, কোন বই পড়বে, এই সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি। লম্বা ভিডিও, বেশ লম্বা ভিডিও। সুতরাং মানে এটা একটা অ্যালার্ট আরকি, লং ভিডিও অ্যালার্ট। যাদের ক্ষেত্রে মানে যারা পুরো ভিডিওটা দেখবে বলে মনে করছো, তারা একটু 1.5x স্পিডে বা 2x স্পিডে করে দেখে নিও, তাহলে সময়টা কম নষ্ট হবে। চলো দেখা যাক। স্ক্রিন থেকে স্ক্রিনে যাই আমরা। একদম ১ম এ আমরা দেখব এই যে পরীক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ যে পরীক্ষাগুলো আমাদের আজকের ডিসকাশনের মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলোর কোথায় কি মার্কস ডিভিশন বলব না, মার্কস কতটা কোথায় কি থাকছে এবং টাইম কি থাকছে। মোটামুটি তোমরা সবাই জানো যারা এই পরীক্ষা-টরীক্ষাগুলো দাও। আমি জাস্ট ফর্মালিটির খাতিরে একবার বলছি যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি ডব্লিউবিসিএস মেইনস। ডব্লিউবিসিএস মেইনসের ক্ষেত্রে আমরা জানি যে ইংরেজি এবং বাংলা দুটোই ২০০ নম্বর করে থাকে এবং ৩ ঘন্টা করে আমাদের সময় থাকে। মিসলেনিয়াস মেইনস যেটা আছে আমাদের, যদি আমরা অর্ডারে ধরি আরকি, তাহলে ১ম এ মিসলেনিয়াস মেইনস হয়তো আমাদের আসবে। তারপরে ক্লার্কশিপ মেইনস আসবে, তারপরে হয়তো ডব্লিউবিসিএস মেইনস আসবে বা মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনস, ডব্লিউবিসিএস মেইনস আমরা জানি না কিভাবে আসবে। ডব্লিউপি, কেপিএসআই হয়তো তার আগেই হয়েছে। তো মিসলেনিয়াস মেইনসে ইংলিশ থাকছে আমাদের ১৫০ নম্বরে, তার মধ্যে মানে সেটার জন্য ১.৫ ঘন্টা সময় থাকছে এবং বাংলা ১৫০ নম্বরে থাকছে, ১.৫ ঘন্টা সময় থাকছে। ক্লার্কশিপ মেইনসটা হচ্ছে কিন্তু একেবারে আলাদা বাদবাকিগুলোর থেকে। ইংলিশ ৫০ নম্বর থাকছে, বাংলা ৫০ নম্বর থাকছে, টোটালটার জন্য কিন্তু ১ ঘন্টা সময় থাকছে। অন্যান্য জায়গায় কি হচ্ছে, ইংরেজির জন্য আলাদা সময় থাকছে, বাংলার জন্য আলাদা সময় থাকছে। এখানে কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়ে ১ ঘন্টা সময় থাকছে। সুতরাং এখানে আমি কোনোভাবেই ৩০ মিনিট করে টাইমটা ডিভাইড করতে পারব না। নেক্সট হচ্ছে ডব্লিউপি বা কেপিএসআই যেটা সাব ইন্সপেক্টর, সেটার মেইনস, সেখানে ইংরেজি ৫০ নম্বর, বাংলা ৫০ নম্বর, দুটোতে ১ ঘন্টা করে সময় থাকছে এবং হাইকোর্ট এলডিএ মেইনস যেটা হয়তো সবথেকে আগে হবে বলে মনে করা হচ্ছে, সেটায় ইংরেজি থাকছে ১০০ নম্বরের এবং ১ ঘন্টা সময় থাকছে। এবার এখানে একটা বিষয় বলি যে এখানে কিন্তু ইংরেজি আলাদা করে হচ্ছে না। ৩০০ নম্বরের কোয়েশ্চেন পেপার একসঙ্গে থাকছে। 300 মার্কসের কোয়েশ্চেন পেপার একসঙ্গে থাকছে এবং প্রবাবলি এটার জন্য ৩ ঘন্টা সময় থাকছে। এবং তার মধ্যেই আ একটা হচ্ছে ইংরেজি। সুতরাং এই হলো আমাদের আ কোনটায় কত করে মার্কস থাকছে এবং সেটার জন্য সময় কত থাকছে। এবং আমরা সবকটাতেই জানি যে আ এই যে মার্কসগুলো, মেইনসের যে মার্কসগুলো সেটা অন্যতম গুরুত্বপূর্ণ রোল প্লে করবে ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে। যেমন ডব্লিউবিসিএস মেইনসে আমাদের এখান থেকেই ৪০০ নম্বর আমরা ক্যারি করছি। মিসেলেনিয়াস মেইনসে এই দুটো পোরশন থেকে আমরা ৩০০ নম্বর ক্যারি করছি। এইখানে ক্লার্কশিপ মেইনসে আমরা প্রায় হাফ, মানে টোটাল আমাদের যে আ ফাইনাল সিলেকশন হবে যেটার উপর বেস করে ২০০ নম্বরের উপর বেস করে, সেটার মধ্যে হাফ অর্থাৎ ১০০ নম্বর আমরা এখান থেকে পাচ্ছি। ডব্লিউপিকেপিতেও তাই, হাইকোর্টেও তাই। আচ্ছা, এবার আমরা আসি যে কোন পরীক্ষায় কি রয়েছে এবং কোনটার ক্ষেত্রে কত মার্কস রয়েছে সেই ডিটেইলড আলোচনাটা এবং সেটাকে আমরা কিভাবে করব সেই আ ডিসকাশন। দেখো, আমি এখানে মোটামুটি একটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো তোমরা সবাই জানো আশা করি। আমি একটু জিনিসটাকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। দেখো, ডব্লিউবিসিএস মেইনসে ইংরেজি ক্ষেত্রে আমি সবকটা ইংরেজি দেখাই। যারা সবগুলোর প্রিপারেশন একসাথে নেবে, আমি সবগুলোকে একসাথে দেখাই। ডব্লিউবিসিএস মেইনসে ইংরেজির ক্ষেত্রে কি থাকছে? দেখো, এই ৩ টে জিনিস কিন্তু সব জায়গায় কমন। B2E ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট। এখানেও দেখো মিসলেনিয়াসের ক্ষেত্রেও B2E ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট। B2E মিনস বাংলা টু ইংরেজি।
বাংলা থেকে ইংরেজি, বেঙ্গলি টু ইংলিশ। ক্লার্কশিপ মেন্সেও যদি আমরা দেখি, বিটুই ট্রান্সলেশন, প্রেসি রিপোর্ট, ডাব্লিউবিপি কেপিএসআই মেন্সেও যদি দেখি, সেখানেও দেখবো বিটুই ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট। এই তিনটে জিনিস কিন্তু দেখো সবকটা জায়গায় কমন। এর বাইরে কি রয়েছে? ধরো ধরো কেউ ডব্লিউবিসিএস মেন্স দেবে না, আমি এইটাকে ধরো আলাদাভাবে রাখছি। ডব্লিউবিসিএস মেন্সটাকে যদি আমি একটু আলাদা করে দিই, আমি ধরে নিলাম বাদ বাকিগুলো দেবে। আর এখান থেকে আমি হাইকোর্ট এলডিটাকেও একটু আলাদা করে দিলাম, কারণ হাইকোর্ট এলডি সবাই দেবে না। পাস করবে বেশ কম সংখ্যক এবং তারা দেবে। আমি এই যে বাদবাকিগুলো ফাঁকা যেটা রয়েছে, আমি সেই ৩ টে অংশকে ধরছি এবং তার মধ্যেও মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই দুটো কম্বিনেশন সবথেকে বেশি কমন। ডব্লিউবি, কেপিএসআই সবাই দেবে না। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এটা সবথেকে কমন। এবার এইখানে দেখো, আমি যদি ৩টাকে একসঙ্গে ধরি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবি, কেপিএসআই, বিটুবি ট্রান্সলেশন, প্রেসি আর রিপোর্টের বাইরে আমি কি পাচ্ছি? একটা গ্রামার অ্যান্ড ভোক্যাব সেকশন আমি পাচ্ছি। গ্রামার অ্যান্ড ভোক্যাব, এইখানেও আমি পাচ্ছি হচ্ছে গ্রামার অ্যান্ড ভোক্যাব। যতই ডেসক্রিপটিভ হোক, সেখানেও কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে কোথাও সেই ওয়ান ওয়ার্ড বা ইডিয়ম থেকে তোমাকে সেটার সেন্টেন্স বানাতে হচ্ছে। অর্থাৎ এইখানে আমাদের এই যে গ্রামার অ্যান্ড ভোকাব সেকশনে, মিসলেনিয়াসে, এখানে 30 মার্কস থাকছে। 150 নম্বরের মধ্যে 30 নম্বর থাকছে। আমরা আগে একটা ভিডিও করেছিলাম মিসলেনিয়াসের ক্ষেত্রে কিভাবে আমরা প্রিপারেশন নেবো, সেখানে আমি বলেছিলাম যে এই যে 30 মার্কস, এটা একদম পুরোপুরি তুলে আনার চেষ্টা করতে হবে। তাহলে 150-র মধ্যে যদি আমরা এখানে 30 সিকিউর করে ফেলতে পারি, 120-র মধ্যে কতটা পাবো সেটা তো আমাদের হাতে নেই। এই 30 নম্বরটা যদি সিকিউর করা যেতে পারে, তাহলে ওই 120-তে একটা সম্মানজনক মার্কস এলেই আমরা তরি পার করে ফেলতে পারবো। ডব্লিউবিপি কেপিএসআই মেন্সের ক্ষেত্রেও তাই, এখানে যে 50 নম্বর হচ্ছে, তার মধ্যে 15 বা 20 নম্বর থাকছে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাব সেকশনের জন্য। এইখানেও একই জিনিস, একই কথা। এইখানে দেখো, এই গ্রামার অ্যান্ড ভোকাব সেকশনে আমি একটুখানি দেখাই কি কি ধরনের জিনিসপত্র পাচ্ছি আমি। এটা ডব্লিউপিএসআই এর প্রশ্ন। এখানে দেখো মিনিংফুল সেন্টেন্স বানাতে বলছে এই ফ্রেজগুলো দিয়ে বা ইডিয়ামগুলো দিয়ে, এবং এখানে এগুলোর সিনোনিম দিতে বলছে। এই যে শব্দগুলো দিয়েছে, এই শব্দগুলোর সিনোনিম চাওয়া হয়েছে আমার কাছে। সুতরাং একদম পিওরলি গ্রামার অ্যান্ড ভোকাব সেকশনের উপর, মানে গ্রামার অ্যান্ড ভোকাবের উপর নির্ভর করে আমার এই প্রশ্নগুলো আসছে। আমি যদি কেপিএসআই এর প্রশ্ন দেখি, সেখানে দেখো প্রিপোজিশন দিয়ে করতে হচ্ছে, বেসিক লেভেলের প্রিপোজিশন। অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে হচ্ছে। এগুলো মানে খুব একটা কঠিন যে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস দিয়েছে সেরকমটা নয়, মোটামুটি বেসিক লেভেলের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এবং এখানে এইগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলছে। এখানে 5 নম্বর থাকছে, এখানে ম্যাচ দ্য ফলোইং, যেটা আমরা ভোকাব সেকশনে করে থাকি, যে বিভিন্ন প্রাণী এবং তাদের আওয়াজ। তার সাথে আমরা এটাও করি যে বিভিন্ন প্রাণী এবং তাদের বাসস্থান। হ্যাঁ, এগুলো খুব কমন জিনিস ভোকাবের ক্ষেত্রে। তো এটাও আমাদের থাকছে হচ্ছে 5 নম্বর। এই 4টে জিনিস এখানে মেইনলি, যদি মানে পিওরলি ভোকাব থেকে আমরা বলতে চাই, তাহলে এটা পিওরলি ভোকাব থেকে আসছে এবং এইটা পিওরলি ভোকাব থেকে আসছে। এবং এই দুটো যে পোর্শন, এটাকে আমরা গ্রামার সেকশনের মধ্যে ফেলতে পারি। যদিও প্রিপোজিশনকে এক প্রকার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন দেওয়া হয়, কারণ সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হয়েছে, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন দেওয়া হয় সেটাকে ভোকাবই বলা যায়। তা সত্ত্বেও প্রিপোজিশন যেহেতু পার্টস অফ স্পিচের জিনিস, সুতরাং সেটাকে আমরা গ্রামারের মধ্যে মোটামুটি একটা ফেলার চেষ্টা করতে পারি। এবার এবার আম, দেখো, মিসলেনিয়াসের প্রশ্নটা আমি একটু দেখাই। মিসলেনিয়াসের প্রশ্নের মধ্যে কি কি থাকছে? মিসলেনিয়াসের প্রশ্নে এখানে ইংরেজিতে বলা থাকছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো এখানে সিলেবাসে বলা আছে। প্রশ্নে কি কি এসেছে? আগের বারের প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে দেখো একদম মানে এটাকে যে পুরোপুরি ভোকাব বেসড বলা যাবে সেটা নয়, এটা মোটামুটি গ্রামার বেসড। যেখানে যদি ভার্বের ফর্ম ইত্যাদি সম্বন্ধে ধারণা থাকে, তাহলে আমরা এটা করতে পারবো। এই যে 10 নম্বর আমরা যেটা দেখছি, এই যে বললাম একদম মানে এই 30টা নম্বর তুলে আনা যায়, এটা দেখো মোটামুটি গ্রামার সেকশন থেকে ভোকাবের মতো দেখতে লাগলো, আমরা মোটামুটি ধরতে পারছি যে এটা গ্রামার সেকশন থেকে আসছে। এটাকে বলছে স্পট দি এরর। স্পট দি এরর আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করে থাকি। আমাদের ইউটিউবে যে লাইভ ক্লাসগুলো হয় শনিবার করে, সেইখানেও আমরা বিভিন্ন রকমভাবে স্পট দি এরর করে থাকি। দেখো এইখানে স্পট দি এরর যেগুলো আসছে, আমরা যদি একটু দেখি, বেশিরভাগটাই আমরা পাবো হচ্ছে প্রিপোজিশন থেকে। ম্যারিড উইথ দিয়েছে, ইন দ্য সেকেন্ড ফ্লোর দিয়েছে, ইন ইউর ওয়াচ দিয়েছে, বাই ওয়াক দিয়েছে, ও আপ উইথ দিয়েছে। হ্যাঁ, মোটামুটি আমরা যদি দেখি যে একটা সেকশন থেকে আমরা বেশিরভাগটা পাচ্ছি, সুতরাং এটাকে আমরা গ্রামার হিসেবে ধরে নিতে পারি। যদি আমি আগেও বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ভোকাব সেকশনের মধ্যেই ধরা উচিত, এবং এইটা হচ্ছে পিওরলি ভোকাব সেকশন। এটা পিওরলি ভোকাব সেকশন, যেখানে আমাকে বলা হচ্ছে যে অনেকগুলো ইডিয়াম বা ফ্রেজ দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাকে 5টা নিয়ে সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে। তাহলে এই এক্সট্রা জিনিসটা আমি কমন কি বাঁচাতে হবে? ক্লার্কশিপ আমাকে এগুলো কিছু করতে হচ্ছে না।
ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু আমাকে এই গ্রামার ভোক্যাব সেকশন থেকে কিছু করতে হচ্ছে না। সেখানে আমাকে পিওরলি সেখানে দেখো আমাকে পিওরলি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে রাইটিং, বিটু ট্রান্সলেশন, প্রেসি রিপোর্ট, যেটা সবগুলো পরীক্ষাতে কমন। আমি হাইকোর্ট এলডি মেন্সটা এটা পরে আসছে, এটা আমি পরে আসছি। এই যে উপরে 4টে পরীক্ষা দেখাচ্ছে, ডব্লিউবিসিএস, মিসলিনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবি কেপিএসআই, সবকটা জায়গায় ভিডিও ট্রান্সলেশন, প্রেসি রিপোর্ট, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু একদম কমন জিনিস। তাহলে ক্লার্কশিপে কিন্তু আমাকে এই গ্রামার সেকশন যেটা, সেটা কোনো রকম ভাবে গ্রামার এন্ড ভোকাব সেকশন, সেটা আলাদাভাবে নজর দিতে হচ্ছে না পরীক্ষার জন্য। অবশ্যই এটা একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশনের পার্ট, কিন্তু আলাদা করে নজর দিতে হচ্ছে না। কিন্তু এই দুটো পরীক্ষার জন্য, মিসলেনিয়াস এবং ডব্লিউবি কেপিএসআই এর জন্য, এটা কিন্তু নজর দিতে হচ্ছে। এবং দেখো জিনিসটা কিন্তু মোটামুটি একই রকমের। সেই ইডিয়াম দিয়ে আমাকে বানাতে হচ্ছে, আমাকে প্রিপোজিশন পড়তে হচ্ছে, আমাকে ভার্বের ফর্ম পড়তে হচ্ছে, মানে অবজেক্টিভ ইংলিশের সাথে অনেকটা কানেক্টেড। আমাকে দেখো এখানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, যেটা আমরা অবজেক্টিভ ইংলিশে করে দেখি, সেগুলো করতে হচ্ছে। আমাকে ভোকাব সেকশন থেকে, অবজেক্টিভ ইংলিশ আমরা ভোকাব সেকশন করি, সেখান থেকে আমাকে এই জিনিসগুলো পড়তে হচ্ছে। সুতরাং গড়পড়তা কিন্তু দেখো যে এখানে দেখো, এই যে মিনিংফুল সেন্টেন্স ফ্রেজ দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হচ্ছে, সিনোনিম দিতে হচ্ছে, গড়পড়তা জিনিসটা কিন্তু একই। আমাকে তাহলে এটার জন্য কোন কোন জিনিসগুলো কভার করতে হচ্ছে? এক নম্বর হচ্ছে গ্রামারের কিছু সেকশন কভার করতে হচ্ছে। গ্রামারের, আমি যদি মিসলেনিয়াস এবং ডব্লিউপি কেপিএসআই দেখি, এক নম্বর হচ্ছে আমাকে গ্রামারের কিছু জায়গা, কিছু পার্টিকুলার জায়গা কভার করতে হচ্ছে। দু নম্বর হচ্ছে আমাকে ভোকাব সেকশন কভার করতে হচ্ছে, এবং উইথ স্পেশাল রেফারেন্স টু কোনটা না, আমাদের ইডিয়াম অ্যান্ড ফ্রেজ যেটাকে আমরা বলি, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। এবং এখানে দেখো যেগুলো এসেছে, সেগুলো একটাও অপরিচিত খুব একটা কিছু নয়, মোটামুটি কমন যেগুলো, অ্যাট লেন্থ, বাই নো মিনস, ইন লিউ অফ, উইথ অ্যান্ড কিন, আউট অফ সর্টস, একদম কমন জিনিসগুলো সেগুলো এসেছে। সুতরাং যদি একটা সাজেস্টিভ ওয়েতে এটা পড়া যেতে পারে, যে বিগত বছরগুলোতে, বছরের পরীক্ষাগুলোতে বিভিন্ন পরীক্ষা মিলিয়ে মিশিয়ে যেগুলো এসেছে, সেগুলো যেগুলো বারবার পরীক্ষা এসে থাকে সেই জিনিসগুলো, তাহলে কিন্তু এই সেকশনটা আমাদের মোটামুটি রেডি হয়ে যাবে। এবার ভোকাবে কি বাকি জিনিস পড়তে হবে না? অবশ্যই ভোকাবে বাকি জিনিস পড়তে হবে, কিন্তু এতটা জোর দিয়ে নয়। সিনো অ্যান্টো যেগুলো ভোকাবে আসছে, সেগুলো আমরা নর্মালি যেরকম প্রিপারেশন নিয়ে, অবজেক্টিভ নিয়ে, সেটা নিলেই চলে যায়। তাহলে এই গ্রামার এন্ড ভোকাব সেকশনটা গেল আমার। গ্রামার এন্ড ভোকাব সেকশন যেটা ইংরেজির ক্ষেত্রে আমরা পাচ্ছি, এটা গেল। এবার কথা হচ্ছে বিটুবি ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট, এই জায়গাটা আমরা কিভাবে করবো? ডাব্লিউবিসিএস এর সাথে মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ডব্লিউপি কেপিএসআই এর বিটুবি ট্রান্সলেশন, প্রেসি রিপোর্টের তফাৎ কোথায়? ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে টাইমটা একটা হচ্ছে বড় ম্যাটার। এখানে আমরা এই প্রত্যেকটা লেখার জন্য, বিটুবি ট্রান্সলেশন, প্রেসি রিপোর্ট সবকটা লেখার জন্য আমরা 30 মিনিটস করে সময় পাচ্ছি। একটা লেখার জন্য 30 মিনিট সময় পাচ্ছি। এবং প্রশ্নের যে কাঠিন্য, সেটা খুব স্বাভাবিকভাবেই আলাদা বাকিগুলোর থেকে, আহ, যথেষ্ট স্ট্যান্ডার্ড। বাকিগুলো তো স্ট্যান্ডার্ড নয়, আমি একবারও বলিনি। এক্ষুনি কেউ এসে কমেন্টে বলে যাবে আপনি কি বলতে চাইছেন মিসলেনিয়াস ক্লার্কশিপের প্রশ্ন, ডব্লিউপি কেপিএসআই এর প্রশ্ন স্ট্যান্ডার্ড নয়। আমি একবারও বলছি না। ডব্লিউবিসিএস একটু বেশি, মানে কাঠিন্যটা একটু বেশি। সেটা যদি এবছরের মেন্সের দুটো ট্রান্সলেশন যেগুলো এসেছিল সেগুলো দেখো, তাহলে আশা করি এই জিনিসটা অনুধাবন করা যাবে। বাকিগুলো যেগুলো আছে, মিসলেনিয়াসের ক্ষেত্রে, ধরো এই যে 150 নম্বর 1.5 ঘন্টায় করতে হচ্ছে, আমি যদি এখানে ধরি যে গ্রামার ভোকাবের যে 30 নম্বর রয়েছে, এটা আমি 30 মিনিটে করব, তাহলে আমার হাতে এই যে তিনটে টপিক করার জন্য 1 আওয়ার সময় থাকছে। আমি যদি সেটা কি তিনটে টপিকে ভেঙে নিই, তাহলে আমি এক একটা টপিকের জন্য 20 মিনিট করে সময় পাচ্ছি। এখানে 30 মিনিট এক একটা টপিকের জন্য সময় পাচ্ছি, এখানে 20 মিনিট সময় পাচ্ছি। হলো। ক্লার্কশিপের গল্পটা আবার একেবারে আলাদা। এখানে এই তিনটের জন্য আমার 50 নম্বর থাকছে, এবং আমি ধরে নিতে পারি যে এখানে আমার টোটালটার জন্য আমি 30 মিনিট সময় আমার বরাদ্দ। এবার দেখো বাংলার, মানে এখানে পুরোটার জন্য 1 ঘন্টা সময় থাকে। আমি বাংলায় 30 মিনিট, ইংরেজিতে 30 মিনিটই দেবো এমন কোনো মানে নেই। ইংরেজিতে আমি বেশি সময়ও দিতে পারি, বাংলায় কম সময় দিতে পারি, আমি ধরে নিচ্ছি 30 মিনিট। সুতরাং এখানে কিন্তু আমাকে এক একটা লেখা নামাতে হচ্ছে 10 মিনিটের মধ্যে। এখানে এক একটা লেখা 10 মিনিটে নামাতে হচ্ছে, এখানে 20 মিনিটে নামাতে হচ্ছে, এখানে 30 মিনিটে নামাতে হচ্ছে। আমি যদি ডাব্লিউপি কেপিএসআই দেখি, সেখানে 1 ঘন্টা সময়, তার মধ্যে 15-20 নম্বর গ্রামার এন্ড ভোকাবের জন্য থাকছে। আমি ধরে নিলাম যে এটার জন্য আমি 10 মিনিট সময় দিচ্ছি, এটার জন্য আমি 10 মিনিট সময় দিচ্ছি। তাহলে আমার বেঁচে থাকলো হচ্ছে এই যে তিনটে লেখা, তার জন্য 50 মিনিট সময়, আমি ধরে নিলাম 45 মিনিট সময়। তাহলে এক একটা লেখার জন্য আমি 15 মিনিট করে সময় পাচ্ছি। এবার এইখানে যে ভিডিও ট্রান্সলেশন থাকে, এটা কিন্তু আবার প্যাসেজ থাকে না। এখানে 10টা ওয়ান লাইনার থাকে, সেই ওয়ান লাইনারগুলোকে ট্রান্সলেট করতে হয় WBKPSMS এর ক্ষেত্রে। এবার এক জায়গায় আমি 30 মিনিট পাচ্ছি, এক জায়গায় 20 মিনিট, এক জায়গায় 15 মিনিট, এবং এক জায়গায় 10 মিনিট সময় পাচ্ছি। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সব থেকে চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স। এটা সব থেকে চ্যালেঞ্জিং জায়গা। এবার কথা হচ্ছে যে আমি প্রিপারেশনটা কিভাবে করব? যারা ধরো 4টেই দেবে, বা যারা 4টে না দেবে, অন্তত ডব্লিউবিসিএসটা দেবে না, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউপি কেপিএসআই দেবে, বা যারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দেবে, এক জায়গায় আমাকে ট্রান্সলেশন 20 মিনিটে করতে হচ্ছে, এক জায়গায় 10 মিনিটে করতে হচ্ছে, এক জায়গায় প্রেসিটা 20 মিনিটে নামাতে হচ্ছে, এখানে 10 মিনিট, এখানে রিপোর্ট 20 মিনিটে লিখতে হচ্ছে, 10 মিনিটে লিখতে হচ্ছে। আমি কিভাবে প্র্যাকটিস করব? আমি 20 মিনিটে প্র্যাকটিস করবো না 10 মিনিটে প্র্যাকটিস করবো? এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, যে তাহলে
10 মিনিটে লেখার স্ট্র্যাটেজি কি? ক্লার্কশিপের ক্ষেত্রে 10 মিনিটে লেখার স্ট্র্যাটেজি কি? যারা বিগত আমি মানে যখন ডেসক্রিপটিভের ব্যাচ করি, ডেসক্রিপটিভের ব্যাচের ক্ষেত্রে তো আমি ক্লার্কশিপের জন্য আলাদা ব্যাচ করি না। সেখানে যদিও এবার করা হবে যে ডব্লিউবিসিএস বাদ দিয়ে বাকি পরীক্ষাগুলোর জন্য। আর সামনে যে ব্যাচ আসবে ২ টো। তার মধ্যে একটা উইথ ডব্লিউবিসিএস থাকবে, একটা উইথআউট ডব্লিউবিসিএস থাকবে। এর আগের যে ব্যাচগুলো থাকতো সবগুলোতেই উইথ ডব্লিউবিসিএস থাকতো। মানে ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড আমরা পড়াশোনা করতাম। দেখো একটা জিনিস দেখো, ডব্লিউবিসিএস ওরিয়েন্টেড পড়াশোনা তুমি যদি করো তাহলে দেখো সব জিনিস কভার হয়ে যাচ্ছে। সব পরীক্ষাগুলো কভার হচ্ছে। আমি গ্রামার অ্যান্ড ভোকাব সেকশন বাদ দিলাম। গ্রামার অ্যান্ড ভোকাব সেকশন ওটা তো আমরা এমনিই করি, অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে করি। ওটাকে যদি বাদ দিই, বাদবাকিগুলো কিন্তু এমনিতেই কভার হয়ে যাচ্ছে ডব্লিউবিসিএস এর জন্য যদি আমরা প্রিপারেশন করি। তাহলে আ কিভাবে আমরা এটাকে ট্যাকেল করব? ৩০ মিনিট, ২০ মিনিট, ১৫ মিনিট, ১০ মিনিট। আমার এখানে মানে সবসময় যেটা সাজেশন থাকে সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে যখন তুমি প্রিপারেশন করছো, যখন তুমি ১ম এ প্র্যাকটিস করছো, যখন তুমি নিজেকে গড়ে তুলছো এটার জন্য, তখন এই সময়সীমাটাকে ১০ মিনিট বা ১৫ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট এই সময়সীমাটাকে মাথায় রাখবারই কোনো প্রয়োজন নেই। ১ম এ তুমি লেখা শেখার মতো করে লেখা শেখো। লেখা শেখার জন্য লেখা শেখো। এবং মোটামুটি ৪-৫ মাসে যখন তুমি নিজেকে একটা তৈরি হওয়ার মতো জায়গায় আনতে পারছো, ৪-৫ মাস বা ৬ মাসে, তোমরা জানো যে ক্লার্কশিপ মেইনসের এখনো ঢের দেরি আছে। সুতরাং আগামী ৪-৫-৬ মাস যতটা তুমি সময় দিতে পারবে, এই সময়টুকুর মধ্যে ১ম এ তুমি নিজেকে গড়ার চেষ্টা করো। নির্ভুলভাবে। সেখানে ১০, ১৫, ২০, ৩০ মিনিটের সময়ের কোনো বাধ্যবাধকতা রাখার খুব একটা প্রয়োজন নেই। নিজেকে গড়ার চেষ্টা করো যে ট্রান্সলেশনের আমার এই পদ্ধতিগুলো ফলো করতে হবে। প্রেসির ক্ষেত্রে এভাবে আমাকে এগোতে হবে। রিপোর্টের ক্ষেত্রে এভাবে এগোতে হবে। একটা নির্ভুল লেখা আমাকে এভাবে লিখতে হবে। সেখানে ওয়ার্ড লিমিট মাথায় রাখার প্রয়োজন নেই। সেখানে টাইম লিমিট মাথায় রাখার প্রয়োজন নেই। একটা নির্ভুল লেখা শেখার জন্য যা, যা করা প্রয়োজন সেগুলো করতে হবে। এবার তারপরের ৩ মাস আমরা যদি ধরে নিই যে এখনো এখনো মোটামুটি ৯ থেকে আমরা যদি ধরে নিই ক্লার্কশিপ মেন্সের জন্য এখনো মোটামুটি ৯ থেকে ১০ মাস মতো সময় যদি রয়েছে বলে আমরা ধরে নিই, তাহলে এর মধ্যে ১ম ৪ থেকে ৬ মাস ১ম ৪ থেকে ৬ মাস হচ্ছে লেখা শেখার জন্য দাও। এবং তার পরের যে ২-৩ মাস এটা হচ্ছে প্রচুর পরিমাণে মক দেওয়া। যখন তুমি বুঝতে পারছো যে ক্লার্কশিপ মেইনস আমার সামনে এসে গেছে, তখন প্রচুর পরিমাণে মক দেওয়া এবং সেই মকগুলো দেওয়ার মাধ্যমে কিভাবে ১ ঘন্টার মধ্যে এই ১০০ নম্বরকে ট্যাকেল করতে হবে, ১০ মিনিটের মধ্যে একটা লেখাকে আমাকে নামাতে হবে, এই জিনিসটা আমরা তখন করব। এই গোটা ১ বছর বা ১০ মাস বা ৯ মাসের টাইম স্প্যান জুড়ে আমরা ১০ মিনিটে লেখা লিখব, এইটা আমরা করব না। আমরা ১ম এ লেখার জন্য লেখা শিখব। অর্থাৎ কিভাবে আমরা একটা জিনিসকে নির্ভুলভাবে নামাবো। ১০ মিনিটে কিন্তু আমাকে জিনিসটা নির্ভুলভাবে নামাতে হবে। একটা জিনিসকে আমি ১০, ২০, ৩০, ৪০ যতক্ষণ আমার সময় লাগুক আমি কিভাবে নির্ভুলভাবে নামাবো আমাকে সেটাকে মাথায় রাখতে হবে। তারপরে শেষ ২-৩ মাস যখন আমার হাতে সময় থাকছে, এই শেষ ২-৩ মাসে আমি ১০ মিনিটে কি করে লেখা নামাবো ক্লার্কশিপের জন্য সেইটা আমাকে মাথায় রাখতে হবে। মিসেলেনিয়াস মেইনস যখন এসে যাবে তখন শেষ ১ মাস যখন তুমি মক দেবে, সেই শেষ ১ মাসের মধ্যে তখন তুমি মকে দেখবে যে আমি ২০ মিনিটের মধ্যে লেখাটাকে নামাবো। আমি এতদিন লেখাটাকে শিখেছি, কিভাবে করতে হবে, কতটা করতে হবে আমার সমস্ত গলিঘুচিগুলো জানা। সুতরাং আমাকে এবার ২০ মিনিটের মধ্যে কিভাবে লেখাটা নামাতে হবে সেটা আমি লিখব। এবার এখানে একটা বিষয় কি, ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা একটু বেশি থাকে। মিসেলেনিয়াস ক্লার্কশিপের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা কম থাকে। এগুলো একটা ডব্লিউবিকেপিএসআই এর ক্ষেত্রে ওয়ার্ড লিমিট কম, ক্লার্কশিপে কোনো ওয়ার্ড লিমিট বলা থাকে। তো এগুলোর ক্ষেত্রে আমরা জানি মোটামুটি ওয়ার্ড লিমিট কম থাকে, সুতরাং আম এটাকে ওই টাইমের মধ্যে নামিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ক্লার্কশিপটা সবথেকে বেশি চ্যালেঞ্জের। কিভাবে করতে হবে? আমি তোমাদেরকে বলছি, মানে আমি এটা কথা দিচ্ছি যে এখন তোমরা আগামী ৪ থেকে ৬ মাস প্রিপারেশন করো। কিভাবে করবে আমি এখানে সব বলে দিচ্ছি ভিডিওতে। তারপরে শেষ ২-৩ মাসের স্ট্র্যাটেজি, যে ১০ মিনিটে লেখা নামানোর স্ট্র্যাটেজি, আমি যদি এখানে এই ভিডিওর থাম্বনেইলে যদি দিতাম আ যে ক্লার্কশিপে ১০ মিনিটে লেখা কিভাবে নামাবে? তাহলে আমি জানি যে এটার ৫০,০০০ ভিউ হয়ে যেত। কিন্তু সেই জিনিসটা করাটা খুব একটা সমীচীন নয়। সে কারণে আমি এখানে ১০ মিনিটে লেখা নামানোর স্ট্র্যাটেজি কিন্তু দিচ্ছি না কাউকে। আমি বলছি লেখাটা শিখবে কিভাবে? লেখাটা ভালোভাবে শিখবে কিভাবে? ১০ মিনিটে লেখা পরেও নামানো যাবে। শেষ ২-৩ মাসে প্র্যাকটিস করেও নামানো যাবে। কিন্তু আগে শিখতে হবে। আগামী ৪ থেকে ৬ মাস জুড়ে পুরো জিনিসটাকে শেখার চেষ্টা করো। সেই স্ট্র্যাটেজিটাই আমি আজকে দিচ্ছি। তাহলে এটা হলো। এবার আ আমরা একটু বাংলার দিকে দেখি। বাংলাতেও দেখো, ভালো করে যদি দেখো ৩ টে জিনিস কমন। E2B অর্থাৎ ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন, সারমর্ম, প্রতিবেদন, সারমর্ম বা কোথাও সারাংশ আসে। এখানেও দেখো একই জিনিস। ক্লার্কশিপেও দেখো একই জিনিস। ডব্লিউবিকেপিএসসি মেইনসেও দেখো একই জিনিস, এখানে সারাংশ থাকে না, এখানে E2B ট্রান্সলেশন এবং প্রতিবেদন থাকে। তাহলে এই যে ২ টো বা ৩ টে টপিক এটা আমরা সব জায়গায় কমন পাচ্ছি। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এক্সট্রা কি পাচ্ছি? ইংরেজির ক্ষেত্রে এক্সট্রা ছিল লেটার, এসে এবং ডায়ালগ। ডায়ালগ যদি আজকাল আর খুব একটা আসে না, খুব একটা কেন আসেই না। আর বাংলার ক্ষেত্রে চিঠি, বোধ পরীক্ষণ, এই ২ টো জিনিস এক্সট্রা থাকছে। আর বাংলার ক্ষেত্রে এখানে গ্রামার এন্ড ভোকাব যেরকম থাকে সেটা থাকছে। তাহলে আমরা সব মিলিয়ে যেটা দেখছি যে
যারা সবগুলোর জন্য প্রিপারেশন করছে, ইংরেজিতে ৩ টে জিনিস কমন, বাংলায় ৩ টে জিনিস কমন। এই ৩ টে ৬টা জিনিসকে এবং এগুলো দেখো সেম, মানে বাংলায় মানে ইংরেজিতেও ট্রান্সলেশন থাকছে, বাংলাতেও অনুবাদ থাকছে। ইংরেজিতে প্রেসি থাকছে, বাংলায় সরমর্ম থাকছে। ইংরেজিতে রিপোর্ট থাকছে, বাংলায় প্রতিবেদন থাকছে। একই জিনিস। ইংরেজিতে এবং বাংলায় ৩ টে করে জিনিস আমার কমন থাকছে। তাহলে আমার মূল প্রিপারেশন হবে এই ৩ টে জিনিসের ওপর। এখন হাইকোর্ট এলটিতে দেখো প্রেসি আছে, এসে আছে। ডব্লিউবিসিএস থেকে কমন জিনিস। প্রেসি আমরা এখানেও পাচ্ছি, আর এসে আমরা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে পাচ্ছি, যদিও এসেটাকে আগে কম্পোজিশন বলে আসতো, এখন কম্পোজিশন এবং এসের মধ্যে ডিফারেন্স রয়েছে, যদিও সেগুলো এখানে আমাদের আলোচ্য বিষয় নয়। আগে কম্পোজিশন বলে আসতো, এখন গত ২ বছর ধরে আমরা দেখছি এসে বলে আসছে ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে। এবছর সম্ভবত এসে এসেছিল। আম, আমার ঠিক মাথায় নেই, সম্ভবত এসে বলেই এসেছিল এবছর। যাই হোক, তো আম, এইগুলো আমরা কমন পাচ্ছি এবং তার সঙ্গে কিছু এক্সট্রা জিনিস আমরা ডব্লিউবিসিএস এবং হাইকোর্ট এলডি এর ক্ষেত্রে পাচ্ছি। এই যে ৩ টে জিনিস কমন, যেটা ১ নম্বর হচ্ছে ট্রান্সলেশন। এবার আমরা বলি যে আমরা কিভাবে করব ট্রান্সলেশন। ২ নম্বর হচ্ছে প্রেসি। ৩ নম্বর হচ্ছে রিপোর্ট। বাংলা এবং ইংরেজি আমি দুটো ক্ষেত্রেই আলোচনা করছি যে আমরা কিভাবে করব। ডব্লিউবিসিএস রিপোর্টের সঙ্গে বাদবাকি রিপোর্টের কি তফাৎ রয়েছে? ডব্লিউবিসিএস রিপোর্টে আমরা জানি ২ ধরনের রিপোর্ট আসে। পোস্ট এডিট আসে কখনো, কখনো যেগুলো জেনারেল নিউজ পেপার রিপোর্ট, কোনো ঘটনা দুর্ঘটনা ঘটেছে সেগুলো আসে। সেগুলো ডিফারেন্স কি, এগুলো এখানে আলোচ্য বিষয় নয়, এগুলো পরে কোথাও আলোচনা করা যাবে। কিন্তু মিসেলিনিয়াস ক্লার্কশিপ, ডব্লিউপি, কেপিএসআই এর ক্ষেত্রে একদম জেনারেল নিউজ পেপার রিপোর্ট যেগুলো, অর্থাৎ কোনো ঘটনা দুর্ঘটনা ইত্যাদি ঘটেছে সেই জিনিসগুলো নিয়ে রিপোর্ট আসে। খুব একটা ওই পোস্ট এডিট ধরনের যে লেখাগুলো সেগুলো আসে না। ডব্লিউবিসিএস কখনো কোথাও বলা থাকে না যে পোস্ট এডিট এসছে, তুমি পোস্ট এডিট লেখো। ওখানে রিপোর্টই বলা থাকে, কিন্তু তোমাকে পোস্ট এডিটের ফরম্যাটে জিনিসটাকে লিখতে হয়। এবার এইখানে তাহলে আমার ট্রান্সলেশন, রেসি এবং রিপোর্ট, এই যে ৩ টে জিনিস, এই ৩ টে জিনিসকে কিভাবে ট্যাকেল করবো? প্রথমত ট্রান্সলেশনে আসি। ট্রান্সলেশনে কি করবে? ট্রান্সলেশন একদম বেসিক কিছু নিয়ম কানুন রয়েছে ট্রান্সলেশন করার। কি, কি? এসভিও ফরম্যাট, আমরা পরে এগুলো যখন ক্লাস দেবো এটা সব তখন আলোচনা করব। এসভিও ফরম্যাট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং শুধু এসভিও বললে ভুল হবে, এসভিও এ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব। এই ফরম্যাটে আমরা সমস্ত ট্রান্সলেশনকে নামানোর চেষ্টা করব। ট্রান্সলেশন কিভাবে প্র্যাকটিস করবে? বাইলিঙ্গুয়াল যে গ্রামার বইগুলো হয়, যেমন ধরো পিকে সরকার, ডি ভট্টাচার্য, বাইলিঙ্গুয়াল নয় এমনি এমনি সেগুলো নিতে পারো। এসি দাসগুপ্ত বাইলিঙ্গুয়াল। এই গ্রামার বইগুলোতে দেখবে ট্রান্সলেশনগুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে। প্রচুর ট্রান্সলেশন দেওয়া থাকে, এবং পিকে সরকার যদি করো এবছর, আম, মানে পিএসসি জেনারেলি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটা কোনো জায়গা থেকে টুকে দেয় না। এবছর পিএসসি যেটা করেছিল, ইংরেজি থেকে একটা বাংলা ট্রান্সলেশন, আমি যখন প্রশ্নটা দেখছি, মানে প্রথম যখন রিভিউ নিচ্ছি আর কি, যেদিন বাংলা ইংরেজি পরীক্ষা ছিল, তখন আমি ফেসবুকটা খুলে দেখছি বিভিন্ন গ্রুপে বা অন্যান্য জায়গায় অনেকে বলছে যে আমি ট্রান্সলেশন কমন দিয়েছি। ট্রান্সলেশন কমন দিয়েছে বাবা গো, এটা তো বিরাট ব্যাপার। তারপরে আমি যখন প্রশ্নপত্র পেলাম, প্রশ্নপত্র দেখে আমি দেখছি ট্রান্সলেশনটা খুব চেনা চেনা লাগছে। কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে। তারপরে আমি তখন অফিসে ছিলাম, বাড়ি ফিরে আমি পিকে দে সরকার খুলে দেখলাম যে ট্রান্সলেশনটা পিকে দে সরকার থেকে টুকে দেওয়া হয়েছে, এবং যথারীতি সবাই কমন পাবেই। সুতরাং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু পিকে দে সরকার থেকে ট্রান্সলেশন টুকে দিচ্ছে। সুতরাং এই এই বইয়ের যে ট্রান্সলেশন গুলো রয়েছে সেগুলো যদি একটু প্র্যাকটিস করে, এখানে অনেক রকম ভাবে ট্রান্সলেশন দেওয়া রয়েছে। তোমার যেরকম মানে ওয়ান লাইনার ট্রান্সলেশন থাকছে, সেরকম প্যাসেজি ট্রান্সলেশন থাকছে। আমি বলবো যে পিকেতে সরকারটা যদি একটু ফলো করো ট্রান্সলেশনের জন্য, মানে রেগুলার বেসিসে যদি ট্রান্সলেশনটা প্র্যাকটিস করার চেষ্টা করো, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা দুটোই, তাহলে প্রথমে একটু ওয়ান লাইনার ধরে করার চেষ্টা করো। দুদিন পর ধরো তুমি খবরের কাগজ পড়ছো, খবরের কাগজ তো তোমাকে পড়তেই হবে, এটা মাস্ট। প্রতিদিন অন্তত ০.৫ ঘন্টা করে বাংলা ইংরাজি, বাংলা ১০ মিনিট, ইংরেজি ২০ মিনিট বা ১৫-১৫ মিনিট করে খবরের কাগজটা একটু সম্পাদকীয় পাতাটা পড়ে নিতে হবে। যতটা সম্ভব ততটা পড়ে নিতে হবে। খুব বেশি সময় দেওয়া সবার ক্ষেত্রে পসিবল হয় না, যতটা সম্ভব করতে হবে। ধরো তুমি খবরের কাগজ পড়ছো, খবরের কাগজ পড়তে পড়তে তুমি কোনো একটা জায়গা থেকে মনে হলো যে এটাকে আমি একটুখানি মনে মনে ট্রান্সলেট করার চেষ্টা করি। সবকিছু যে লিখে করতে হবে এমনটা না, তুমি মনে মনে ওটাকে একটা সেন্টেন্স দেখলে সেই সেন্টেন্সটাকে একটু মনে মনে ভাবার চেষ্টা করলে, যেটাকে যদি ইংরেজিতে লেখা হতো তাহলে কিভাবে লেখা হতো। বা তুমি একটা খাতা পেন নিয়ে বসে বললে, বসে একটা রাফ স্কেচ করার মতো করে একটা প্যারাগ্রাফ খবরের কাগজ থেকে, সম্পাদকীয় পাতা থেকে হোক বা যে কোনো একটা পাতা থেকে হোক, একটা প্যারাগ্রাফ তুমি তোমার মতো করে জাস্ট লিখে ফেলার চেষ্টা করলে। ট্রান্সলেশনের ক্ষেত্রে এই জিনিসটা, এটা হচ্ছে একটা রেগুলার অভ্যাসের মতো। মানে এরপর দেখবি কি হবে। আমি একটা ছোট্ট গল্প বলি। আমি জানি কমেন্টে এসে লোকজন বলে যাবে যে এত সময় নষ্ট করেন কেন, কিন্তু একটু ইচ্ছে হলো আর কি বলতে বলি। একবার মানে আমাদের সম্ভবত থার্ড ডিসক্রিপটিভ ব্যাচে, সেখানে গ্রুপে আমি একদিন লিখেছিলাম যে আমার গলায়, একটু বড় করেই বাংলায় লিখেছি, আমার গলায় প্রচণ্ড ব্যথা, আমি কথা বলতে পারছি না, সুতরাং আজকে ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না, আমি অমুক দিন ক্লাস নেব। তার নিচে একজন লিখলো যে স্যার, আমি প্রথমে দেখে ভাবলাম যে এটাকে বোধহয় ট্রান্সলেট করতে হবে, এটা বোধহয় ট্রান্সলেশন দিচ্ছেন, মানে একটা প্যাসেজের মতো ছিল, বাংলা প্যাসেজের মতো, সেটা বোধহয় ট্রান্সলেশন দিচ্ছেন ভাবলাম। তারপর পরে বুঝলাম যে না, আপনি অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন। তো যাতে করে এই জিনিসটা হয়,
যে যা কিছু দেখবে মনে হবে যেন একটুখানি ট্রান্সলেট করার চেষ্টা করে তো এটাকে ইংরেজিতে হলে কি হতো? এই যে অভ্যাসটা, ট্রান্সলেশন তুমি যত প্র্যাকটিস করো, এখান থেকে প্র্যাকটিস করছো, ওখান থেকে প্র্যাকটিস করছো, সেটা সেই প্র্যাকটিস করাটা হচ্ছে একাডেমিক প্র্যাকটিস। কিন্তু এই যে অবচেতনে এই প্র্যাকটিসটা তৈরি হওয়া, যে আমি যখনই কোথাও কিছু দেখছি আমি ভাবছি যে আচ্ছা এটা ইংরেজিতে করলে কি হতো? এই জিনিসটা যখন তৈরি হয়ে যাবে না তখন দেখবে আর তোমাকে ট্রান্সলেশনের জন্য আলাদা করে কিছু ভাবতে হচ্ছে না। এইটা তৈরি করতে হবে। তুমি ধরো ইংরেজি খবরের কাগজ পড়ছো। তুমি মনে করলে যে এটা সবথেকে আমাদের অবহেলার জায়গা। ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন আমরা কেউ করে যাই না। এবং আমি দেখি যে যখন আমি খাতা দেখতে যাই ডেসক্রিপটিভ ব্যাচে তখন দেখি যে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনের লোকে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনে যা মার্কস পাচ্ছে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনে তার থেকে কম মার্কস দিতে হচ্ছে। কারণ কি? একদম একটা কাট ট্রান্সলেশন হচ্ছে। একদম আর্টিফিশিয়াল একটা ট্রান্সলেশন হচ্ছে। মানে যেটা দেখে মনে হচ্ছে যে এটা কি ট্রান্সলেশনই করা। তার মধ্যে কোনো ফ্লো নেই। মানে বাংলা লেখার যে একটা ফ্লো, আমরা যখন বাংলা বলছি এটা আমাদের মাতৃভাষা। আমরা যখন বাংলা বলছি ফ্লোতে বলছি। যদি বাংলায় কিছু লিখি ফ্লোতে লিখছি। কিন্তু যে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনটা হয়ে যাচ্ছে, তখনই সেই লেখাটা একটা মানে তার মধ্যে একটা কৃত্রিমতার ছোঁয়া চলে আসছে। এইটা এড়ানোর জন্য কি করতে হবে? বেশি করে পড়তে হবে। কি পড়তে হবে? আমি এরপরে সেটা ডিসকাশনে আসছি। পড়তে হবে এবং তার সাথে প্র্যাকটিস করতে হবে। তুমি ইংরেজি খবরের কাগজ যখন পড়ছো, যেটা বললাম যে একটা প্র্যাকটিসের মতো এটাকে গড়ে তোলো। তুমি যখন ইংরেজি খবরের কাগজ পড়ছো তখন তুমি সেখান থেকে একটা প্যাসেজ নিয়ে সেটাকে তুমি বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করো। ফটাফট লিখে ফেলো খাতার মধ্যে। লিখে এবারে ইংরেজিটাকে বন্ধ করে, ইংরেজি খবরের কাগজটাকে বন্ধ করে যেখান থেকে তুমি ট্রান্সলেট করেছো সেই অরিজিনাল প্যাসেজটাকে বন্ধ করে তারপর তুমি যেটা লিখলে সেটাকে পড়ে নিজে ইভ্যালুয়েট করার চেষ্টা করো যে আচ্ছা এই যে আমি লেখাটা লিখলাম এখানে পড়তে আমি কোথাও হোঁচট খাচ্ছি না তো? কোনো কোথাও গিয়ে মনে হচ্ছে না তো সেই ছোটবেলায় আমরা শার্লক হোমসের বিভিন্ন অক্ষম অনুবাদ পড়তাম। সেই অক্ষম অনুবাদগুলো পড়তে গিয়ে আমাদের বারবার হোঁচট খেতে হতো এবং আমরা কোথাও গিয়ে যেন ইন্টারেস্ট আমি জানি না সবার কথা। আমি নিজে তো ইন্টারেস্ট হারিয়ে ফেলতাম ভীষণভাবে। মানে পড়তে বারবার মনে হতো যে এটা কি ধরনের ভাষা? এটা কি ধরনের বাংলা লিখছে? আম মানে পড়ে ঠিক আমি অন্য যে বাংলা গল্পের বইগুলো পড়ছি তার সাথে তো আর মিলছে না। তখন তো খুব একটা ভালো বুঝতাম না। মিলছে না কেন? এই বাংলা লেখা পড়তে আমার ভাল লাগছে না। তার ফলে আমি সেটাকে নামিয়ে রাখতাম। তারপর মানে একটু ভালো বাংলা অনুবাদ, তখন তো আর ইংরেজি বুঝতাম না। ভালো বাংলা অনুবাদ পাওয়ার পরে তারপরে আমি এটাকে শেষ করতে পারতাম। এই যে ছোটবেলায় আমরা যদি গল্পের বইটাই শেষ করতে না পারি অক্ষম অনুবাদের জন্য, তাহলে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন যখন আমার হচ্ছে, সেখানে এবং আমি আমার মাতৃভাষায় ট্রান্সলেট করছি, সেখানে সেই মাতৃভাষায় লেখা পড়তে গিয়ে যদি পরীক্ষায় হোঁচট খান, সেখানে তোমার মার্কসটা কোথায় আসবে বুঝতে পারছো? সুতরাং এটা ওই মানে শেষ বলে ছক্কা হাঁকানোর মতো অপেক্ষায় থাকলে হবে না। এটাকে সারা বছর ধরে প্র্যাকটিস করতে হবে। ঠুকে রান তুলতে হবে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশনের জন্য। ঠিক আছে? আমি ট্রান্সলেশনের ক্ষেত্রে B2B ট্রান্সলেশন সবাই প্র্যাকটিস করবে। E2B ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি যেটা সেটা সবাই প্র্যাকটিস করবে না। এটাকে আমি বেশি জোর দিতে বলব বারংবার করে। ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন। প্রেসির ক্ষেত্রে সেম জিনিস। প্রেসির যে বেসিক নিয়ম-কানুনগুলো রয়েছে সেগুলো টিকিটের সরকারও পেয়ে যাবে বা আ আ ইয়েতে তোমার YouTube এ প্রচুর ভিডিও এভেইলেবল রয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো দেখে নিতে পারো। আমি এই প্রেসি-টেসিগুলো করাবো। সামনের দিনগুলোতে অনেকটা সময় রয়েছে। আমি চেষ্টা করব বিভিন্ন ক্লাসগুলো দেওয়ার YouTube এ চেষ্টা করব আমি। এই প্রেসির ক্ষেত্রেও যখন আমরা ইংরেজি প্রেসি করছি সেখানে আমাদের সমস্ত নিয়মকানুন জেনে আমরা প্রেসি-টেসিগুলো করছি। আমরা জানি যে 1/3 এর মধ্যে করতে হয়, টাইটেল দিতে হয় ইত্যাদি যা নিয়মকানুন রয়েছে সেগুলো আমরা করছি। আমি বারবার সবাইকে বলব বাংলায় যে সারমর্ম এটা ভালো করে প্র্যাকটিস করার জন্য। অনেকে বলে আগে ক্লাসিক অনেকে বলেছিল যে আমরা বাংলায় কম নম্বর কেন পেয়েছি? Just a minute। বাংলায় কম নম্বর কেন পেয়েছি? বাংলায় কম নম্বর পাওয়ার অন্যতম কারণ ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন এবং প্রেসি যেটা বাংলা যেটাকে আমরা সারমর্ম বা সারাংশ বলছি, যদিও দুটো আলাদা। আমাদের এখানে যখন আমরা করি তখন আর খুব একটা কোনো প্রভেদ থাকে না। তো সারমর্ম বা সারাংশ যখন করছি বাংলার ক্ষেত্রে সেখানেও কিন্তু একই জিনিস। ইংরেজিতে আমরা সব নিয়মকানুন মেনে করছি। বাংলার ক্ষেত্রে কোথাও গিয়ে প্র্যাকটিসের অভাবে জিনিসটা একটু কেঠো লেখায় জিনিসটা দাঁড়িয়ে যায়। তো এই প্রেসিও আমি বলব আ তুমি পিকেদের সরকার থেকে ইংরেজিটা প্র্যাকটিস করো এবং একই রকম বাংলায় তো নিয়মকানুন কিছু আলাদা হয়ে যায় না। বাংলায় একই নিয়ম, ওটা ইংরেজিতে লিখছো, এটা বাংলায় লিখছো। এই হচ্ছে তফাৎ। আর কিছু নয়। বাংলাতেও লেখাটা বাড়িতে প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করবে? যেকোনো একটা তুমি ধরো আনন্দবাজার একটা সম্পাদকীয় পড়ছো। তুমি সেই সম্পাদকীয়টা পড়ে সেটা একটা সারাংশ বা সারমর্ম নামানোর চেষ্টা করলে। সবসময় যে লিখে করতে হবে তার মানে নয়। মনেও করতে পারো। যে এটাকে আমি খুব ছোট করে যদি বলি, এটাকে কিভাবে ভাববে? প্রেসি মানেটা কি? প্রেসি মানে হচ্ছে তুমি কোনো একটা জিনিস মানে কোথাও পড়েছো বা একটা ঘটনা তুমি বিস্তারিতভাবে পড়েছো। তোমার হায়ার অথরিটির কাছে গিয়ে তোমাকে সেটা ব্রিফিং করতে হবে। তো তোমার হায়ার অথরিটির সময় নেই যে তিনি তোমার ১ ঘন্টা ধরে কোনো একটা ঘটনার ব্রিফিং শুনবেন। আ উপন্যাসে যেভাবে কোনো একটা ঘটনাকে বা কোনো চরিত্র চিত্রায়ন যেরকম করা হয় বা কোনো কিছুকে যেমন বর্ণনা করা হয় বিরাট করে, বিস্তৃতভাবে কোনো কিছুকে বর্ণনা করা হয় সেরকমভাবে আমাদের করার এখানে সুযোগ থাকে। এখানে খুব সংক্ষেপে আমাকে বলতে হবে। দেখুন এই ঘটনা প্রবাহ হয়েছে। খুব সংক্ষেপে। এইটাই কিন্তু আল্টিমেটলি মানে এক প্রকার আমি প্রেসি আকারে জিনিসটাকে নামাচ্ছি আমার লেখার ক্ষেত্রে। আলাদা কিছু নয়। সুতরাং তুমি যখন আনন্দবাজার একটা সম্পাদকীয় পড়ছো, সেই সম্পাদকীয়টা পড়ে তুমি ধরো মনে করলে যে আমি তো এটা পড়লাম। এবার
যে মানুষটা যার এই সম্পাদকীয়টা পড়ার মতো সময় নেই বা সুযোগ নেই, তাকে যদি আমার এই সম্পাদকীয়টা ব্রিফ করতে হয়, এই সম্পাদকীয়টায় কি লেখা আছে সেটা নিয়ে সংক্ষেপে বলতে হয়, আমি কিভাবে বলবো? মনে, মনে সেটাই বলার চেষ্টা করো। যে আমি এই এতটা জিনিস বললাম, এটাকে আমাকে সংক্ষেপে কাউকে একটা ব্রিফ করতে হবে। একদম সংক্ষেপে কাউকে ব্রিফ করতে হবে। আমি তাকে কিভাবে বলবো? শ্যাডো প্র্যাকটিস যেরকম হয় ইন্টারভিউর আগে আমরা যেরকম বসে আয়নার সামনে বসে প্র্যাকটিস করি, সেই টাইপের একটা জিনিস করো যে আমি কাউকে যখন বলছি তখন এটা আমি সংক্ষেপে কিভাবে বলবো? এইগুলো কিন্তু বারবার বলছি এগুলো অবচেতনের অভ্যাস। সচেতনভাবে এই অভ্যাসটা কিন্তু করা হচ্ছে না। এগুলো অবচেতনের অভ্যাস। যে কোনো জিনিস যখন দেখছি, দেখি আমার মাথায় আসবে আচ্ছা এটাকে ট্রান্সলেট করলে কি হতো? এটাকে সংক্ষেপে বললে কি হতো? এই জিনিসটা তৈরি হওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। রিপোর্টের ক্ষেত্রে যেহেতু আমাদের পোস্ট এডিট আসে না, সুতরাং ওই একই জিনিসের সাহায্য নিতে পারো পিকে সরকার। আচ্ছা আর কোন বই পড়বে সেগুলো আমি আসছি, আলোচনায় আসছি। পিকে সরকারের সাহায্য নিতে পারো, সেখানে রিপোর্টের ফরম্যাট ইত্যাদি দেওয়া রয়েছে। বেশ কিছু রিপোর্ট লিখে দেখানো আছে। এইভাবে এবং কিছু করতেও দেওয়া আছে। তো সেগুলো তোমরা সেই রিপোর্টগুলো প্র্যাকটিস করতে পারো। বাংলাতেও প্রতিবেদন সেইভাবে প্র্যাকটিস করতে পারো এবং যেটা বলব বারবার করে যেটা বলছি যে খবরের কাগজটা নিয়মিত পড়া। তাহলে কিন্তু রিপোর্টের ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা হবে না। এটা গেল এই পোরশনগুলো। আচ্ছা, আ এইখানে কি আছে লেটার, এসে, ডায়ালগ এগুলো তোমরা যেকোনো ডায়ালগটা এখন আর খুব একটা করতে হয় না। লেটার এবং এসে এগুলো তোমরা যেকোনো বইতে পেয়ে যাবে। এটা নতুন করে আর সেরকম কিছু বলার নেই লেটার বা এসের ক্ষেত্রে। বিকেল সরকারেও পেয়ে যাবে বা অন্যান্য কোনো বইতেও পেয়ে যাবে। বা ইউটিউবেও প্রচুর অ্যাভেলেবল রয়েছে। লেটারের ক্ষেত্রে আমরা জানি ডব্লিউবিসিএসে ৩-৪ রকমের লেটার আসে। একটা পার্সোনাল লেটার হতে পারে মানে যেটা ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারের ক্ষেত্রে লেটার টু দি এডিটর হতে পারে। কোনো কোনো প্রতিষ্ঠানে চিঠি লেখা হতে পারে। তুমি কোনো প্রতিষ্ঠানের পদাধিকারী সেই হিসাবে তুমি কাউকে চিঠি লিখছো সেটাও হতে পারে। এরকম বিভিন্ন জিনিস থাকে সেটা আমি ডিটেইল ডিসকাশনে যাচ্ছি না। আম এগুলো এক্সট্রা জিনিস। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই ৩ টে পরীক্ষা থেকে এক্সট্রা জিনিস আমরা পাচ্ছি। লেটার, এসে এই দুটো জিনিস পাচ্ছি। যেটা হাইকোর্ট এলডির ক্ষেত্রে আমরা পাচ্ছি, এসএ পাচ্ছি। তো এইগুলো একটু নিজেদের মতো করে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি বললাম? টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আবার একবার শেষে বলে দিই যে এখন আমরা এইসব টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভাববো না। এখন আমরা ভাববো যে আমাকে লেখা তৈরি করতে হবে। আমাকে লেখা একটা বানাতে হবে। ভিডিও ট্রান্সলেশনের ক্ষেত্রে তো আমার ওয়ার্ড লিমিট থাকছে না বা কিছু থাকছে না। সুতরাং সেখানে আমাকে টাইম ম্যানেজমেন্টের জন্য আমার যতটা সময় লাগবে সেটাই আমাকে দিতে হবে। কিন্তু ওই যে বললাম যে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমি যদি অবচেতনে এই অভ্যাসটা গড়ে তুলি, তাহলে ভিডিও ট্রান্সলেশন করতে গিয়ে দেখবে খুব একটা কিছু সময় লাগছে না। তুমি 10 মিনিটে অনায়াসে একটা লেখা নামিয়ে দিতে পারছো বা কেপিএসআই এর ক্ষেত্রে 15 মিনিটে নামিয়ে দিতে পারছো, মিসলেনিয়াস এর ক্ষেত্রে 20 মিনিটে অনায়াসে নামিয়ে দিতে পারছো। ঠিক আছে? অসুবিধা কিছু সেক্ষেত্রে হবে না। প্রেসির ক্ষেত্রেও একই জিনিস। প্রেসির ক্ষেত্রেও একই জিনিস। ডব্লিউবিসিএস প্রেসির ক্ষেত্রে যদি আমি বলি যে আ নোট ড্রাফটিং করে বা তোমার পয়েন্ট ড্রাফটিং করে তারপরে লেখার কথা, কিন্তু ক্লার্কশিপ মেইনসের ক্ষেত্রে অত সময় প্রেসির ক্ষেত্রে থাকবে না। একদম ওই মার্ক করে গিয়ে তারপরে লেখা নামাতে হবে। কিভাবে করবে সেগুলো আমরা ওই যে বললাম ১ম এ প্র্যাকটিসটা করতে থাকো অন্তত কিছুদিন ধরে, ৪-৬ মাস ধরে। তারপরে এই সময়ের মধ্যে কিভাবে নামাবে সেগুলো তারপরে আলোচনা করা যাবে। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি এগুলো গেল এবং বলে দিলাম যে কোনটা কোথা থেকে করবে, কতটা করবে। গ্রামার অ্যান্ড ভোকাব কোথা থেকে করতে পারো। গ্রামার অ্যান্ড ভোকাব ওই যে বললাম যে আমরা নিয়মিত যেখান থেকে প্র্যাকটিস করি সেগুলো থেকেই করব। ইডিয়াম আমরা যেরকম পড়ি সেরকম পড়বো এবং বাদবাকিগুলো বললাম। আচ্ছা, বাংলার ক্ষেত্রে মিসলেনিয়াসে যেটা আসে গ্রামার অ্যান্ড ভোকাবের ক্ষেত্রে এখানে কিন্তু সেই অশুদ্ধ সংশোধন ইত্যাদি বিষয়গুলো আসে। যেকোনো একটা মাধ্যমিক লেভেলের গ্রামার বই যেগুলো আমরা সেই বসু মৌলিক করতাম প্রান্তিকে সম্ভবত, বা কেউ যদি অন্য কোনো বই কারোর কাছে থাকে সেখানে দেখবে এই বিষয়গুলো থাকে। এক কথায় প্রকাশ, বাগধারা, অশুদ্ধি সংশোধন এই বিষয়গুলো থাকে। তো সেখান থেকে একটু করতে পারো। তবে আমি বলব যে এটার ক্ষেত্রে বেস্ট যেটা, সেটা হচ্ছে সচেতনভাবে নিউজ পেপার পড়া। যেকোনো কিছু তুমি যখন পড়ছো সেখানে বানানের দিকে যখন নজর রাখছো, বানান করার সবথেকে ভালো উপায় হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে অনেকে আমাকে বলতো যে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কিভাবে ডিল করব? আমার সেখানে উত্তর থাকতো যে যখন তুমি কোনো কিছু পড়ছো তখন সচেতনভাবে পড়ো। বানান সঠিক করার সবথেকে সহজ উপায় হচ্ছে চোখ সেট করা বানানের সাথে। বানান মুখস্থ করা যায় না। বানানের সাথে চোখ সেট করতে হয়। যে আমি দেখে বুঝতে পারবো এটা ঠিক বানান, এটা ভুল বানান, এবং সেটা কখন হবে? যখন তুমি পড়ার সময় একটু সচেতন হবে। একটু সচেতনভাবে যখন পড়বে তখনই দেখবে এটা তোমার নাগালের মধ্যে চলে আসে সেটা। ঠিক আছে? তো এইগুলো মোটামুটি এইভাবে করছো। আর কমন জিনিসগুলো বলে দিলাম যে ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট এগুলো কিভাবে মোটামুটি আপাততভাবে রেডি করবে। আ মানে আপাতত রেডি করবে। এবং তারপরে লাস্টে ২-৩ মাস তখন আমরা সময় ধরে এটা করব। এবার আসছি যে এই ৪ থেকে ৬ মাস যেটা বলছি এই সময়টুকু কিভাবে করবে, কতটা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে? আমি তোমাদের আগেও বলেছি যে সপ্তাহে, এর আগের যে ভিডিও ছিল সেখানে বলেছি যে সপ্তাহে ৫-৬ ঘন্টা, 5 to 6 আওয়ার্স, 5 to 6 আওয়ার্স পার উইক। এটা তোমাদেরকে দিতে হবে ডেসক্রিপটিভের জন্য। আমি ধরে নিলাম তুমি সপ্তাহে ৭ ঘন্টা সময় দিচ্ছ। ৭ ঘন্টা মানে প্রতিদিন ১ ঘন্টা করে। এই প্রতিদিন ১ ঘন্টাকে তুমি যদি ভেঙে নাও, আমাদের যারা শুধু মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ দেবে, তাদের ক্ষেত্রে মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউপিএসসি এগুলো যারা দেবে তাদের ক্ষেত্রে বলছি যে তোমাদের তো ৩ টে টপিক রয়েছে। তুমি ৩ টে টপিককে 3 into 2 তে ভেঙে নাও। ৬ দিন।
দুদিন করে মানে প্রতিটা অল্টারনেটিভ ডেতে তুমি একটা করে টপিক করবে। সোমবার তুমি যদি ট্রান্সলেশন করো, বুধবার আবার ট্রান্সলেশন করবে, শুক্রবার আবার ট্রান্সলেশন করবে। সরি, সোমবার ট্রান্সলেশন করলে বুধবার ট্রান্সলেশন করবে। তুমি যদি মঙ্গলবার প্রেসই করো, তাহলে তুমি আবার হয়তো শুক্রবার প্রেসই করলে। তুমি বৃহস্পতি আর শনিবার একটা করে রিপোর্ট প্র্যাকটিস করলে। এইভাবে 3 into 2 তে জিনিসটাকে ভেঙে নাও। ১ ঘন্টা করে সময় দাও। ১ ঘন্টার বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। কি করবে? প্রতিদিন কি লিখবে? লিখে লেখাটা কাকে দেখাবে? এই ক্ষেত্রে বলি যে প্রতিদিন লিখতে হবে তার মানে না। মানে তার কোনো মানে নেই। তুমি ধরো এই যে সপ্তাহে ২ দিন সময় দিচ্ছ, এর মধ্যে ১ দিন তুমি লেখা দেখার চেষ্টা করো। যে পিকে তোষাকার খুলে দেখো যে সেখানে কিভাবে একটা ট্রান্সলেশনকে ট্যাকেল করা হয়েছে। আমরা জানি যে এখানে আক্ষরিক অনুবাদের একটা বিষয় থাকে, ভাবানুবাদের বিষয় থাকে, যে আক্ষরিক অনুবাদ করা হচ্ছে না ভাবান। আক্ষরিক অনুবাদ মানে কি? মানে প্রতিটা শব্দ ধরে ধরে ট্রান্সলেশন। ওই যে বললাম খুব কাট লাগে, কেঠো বা কৃত্রিম লাগে জিনিসটা। এটা হচ্ছে ওই আক্ষরিক অনুবাদ করলে জিনিসটা খুব কেঠো বা কৃত্রিম লাগে। সেটা করা যাবে না। ভাবানুবাদ কিভাবে হচ্ছে? কখনো দেখবে যে ২ টো সেন্টেন্সকে মিলিয়ে ট্রান্সলেশন যখন করা হচ্ছে, ২ টো সেন্টেন্সকে মিলিয়ে একটা সেন্টেন্স করে দেওয়া হচ্ছে। বা কখনো একটা সেন্টেন্সকে ট্রান্সলেশনের সুবিধার জন্য ভেঙে ২ টো সেন্টেন্স করে দেওয়া হচ্ছে। এই লিবার্টি তোমাদের রয়েছে সম্পূর্ণভাবে। সুতরাং সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে, কিভাবে ট্যাকেল করা হচ্ছে, একদিন এটাকে শেখার চেষ্টা করো। এবং সপ্তাহের ২য় দিন একটা ট্রান্সলেশন নিয়ে একটা ট্রান্সলেশন নিয়ে সেটা নিজে লেখার চেষ্টা করো। প্রেসের ক্ষেত্রেও তাই। একদিন তুমি একটা নিয়মকানুনগুলো দেখে একটা প্রেসে দেখার চেষ্টা করো কিভাবে করছে, আরেকদিন তুমি নিজে লেখার চেষ্টা করো। কেমন? এইভাবে। এবং রিপোর্টের ক্ষেত্রেও একই জিনিস। রিপোর্টের ক্ষেত্রে তোমাকে যে হিন্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে, সেই হিন্টগুলো জুড়ে আমরা জানি রিপোর্টের ক্ষেত্রে, রিপোর্টে আমরা পরে আলোচনা করব যে রিপোর্টের ক্ষেত্রে আমরা কি করি, যে কি ঘটেছে, কবে ঘটেছে, কখন ঘটেছে, কোথায় ঘটেছে। ৪ টে মেইন জিনিস। এবং তারপরে হচ্ছে কিভাবে ঘটেছে, কে, এবং মানে কয়ের সমাহার আরকি। কিভাবে ঘটেছে, কে ঘটনাস্থলে এসেছে, কারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, অনেকগুলো কয়ের সমাহার। এই গুলোকে সঠিকভাবে সাজাতে পারলে রিপোর্টের ক্ষেত্রে, সেটা বাংলা হোক, ইংরাজি হোক, গুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাতে পারি, তাহলে একটা রিপোর্ট খুব সহজভাবে আমাদের নেমে যাবে। এবং এই যে যেটা বললাম, তুমি যেকোনো একটা জায়গায় রিপোর্ট খুলে, ধরো আগুন লেগেছে বা দুর্ঘটনা ঘটেছে, এরকম কোনো একটা রিপোর্ট খুলে সেটাকে যদি তুমি একটু দেখার চেষ্টা করো পরপর, মানে এই গুলোকে কিভাবে সাজানো হয়েছে একটুখানি সেটা অ্যানালিসিস করার চেষ্টা করো, দেখবে যে সব গুলোই পাচ্ছ। কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এইভাবেই তোমরা পরপর দেখবে এগুলো পাবে। ঠিক আছে? আচ্ছা। আ এই রিপোর্টের ক্ষেত্রে বলি, রেসি এবং ট্রান্সলেশন তো তোমাকে যা দিচ্ছে এটা তো মানে তোমাকে নিজেকে কনটেন্ট বানাতে হচ্ছে না, রিপোর্টে তোমাকে কনটেন্ট বানাতে হচ্ছে। রিপোর্টের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলি, যেটা ট্রেন্ড দেখা যায় সেটা হচ্ছে যে বিগত দিনগুলোতে খবরের কাগজ আমি বারবার কেন পড়তে বলছি? বিগত দিনগুলোতে যে বিষয়গুলো আলোচনার মধ্যে থাকছে ক্লার্কশিপ মিসলিনিয়াসে কিন্তু সেগুলো থেকেই আসে। তুমি যদি ক্লার্কশিপের গতবারের মেন্সের প্রশ্ন দেখো, দেখবে যে সে সময় কোভিড চলছিল। সে সময় বাংলা এবং ইংরেজি জুড়ে বেশিরভাগটাই এসেছিল কিন্তু কোভিড রিলেটেড। ডাব্লিউবিসিএস আমি একই জিনিস বলি যে কেউ যদি, যেগুলো কন্টেন্ট ওরিয়েন্টেড লেখা, সেখানে কেউ যদি বিগত 6 থেকে 8 মাসের খবরের কাগজ পড়ে, নিয়মিতভাবে পড়ে এবং নোট করে, তাহলে আহ, পরীক্ষায় গিয়ে একেবারে আনকমন, আমার একদম অচেনা কোনো জিনিস আমি পাচ্ছি, এটা হওয়া পসিবল নয়। কোনো না কোনো সময় সেটা নিয়ে কখনো না কখনো খবরের কাগজে লেখা হয়েছে। তো এটাই এখানেও তাই বলছি যে আহ, আমাকে কিন্তু খবরের কাগজটা পড়তে হবে নিয়মিতভাবে, এবং সেটা কিন্তু এই ১ ঘন্টা, যেটা আমি বলছি যে 1 আওয়ার পার ডে, 1 আওয়ার পার ডে, এই ১ ঘন্টার বাইরে, এই ১ ঘন্টার বাইরে ১৫ থেকে ৩০ মিনিট আমাকে খবরের কাগজের সম্পাদকীয় পাতার জন্য দিতে হবে। সম্পাদকীয় পাতা, এবং তার সঙ্গে চাইলে কেউ যদি মনে করে যে আমার সম্পাদকীয় পড়তে সমস্যা হচ্ছে, আমার সম্পাদকীয় পাতা আমি খুব একটা, যা আমি শুধু ক্লার্কশিপ যারা দেবে তাদের কথা বলছি, শুধু ক্লার্কশিপ যারা দেবে, বাদ বাকিদের ক্ষেত্রে মোটামুটি সম্পাদকীয় পাতাটা পড়তে হবে। শুধু ক্লার্কশিপ যারা দেবে তাদের সম্পাদকীয় পাতা না পড়লেও চলে। তুমি মনে করলে যে আমার পক্ষে পসিবল হচ্ছে না, তুমি অন্য রিপোর্ট পড়ো। তোমার যেটা পড়তে ভাল লাগছে তুমি সেটা পড়ো। তোমার খেলা রিলেটেড নিউজ পড়তে ভাল লাগছে তুমি সেটা পড়ো। তোমার যদি তোমার যদি এন্টারটেনমেন্ট রিলেটেড নিউজ পড়তে ভালো লাগছে তুমি সেটা পড়ো। কিন্তু একটু এই জেনারেল রিপোর্ট যেগুলো থাকে, ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি যে রিপোর্টগুলো থাকে, সেগুলো কিন্তু একটু পড়তে হবে স্টাইলটা শেখার জন্য। এই ১৫-৩০ মিনিট তুমি সেটা পড়ছো, এবং এই যে ১ ঘন্টা পার ডে এখানে তুমি কি করছো, প্র্যাকটিস করছো। তাহলে ১ ঘন্টা ১৫ মিনিট বা ১.৫ ঘন্টা, বা তোমাকে যদি মনে হয়, ধরো অনেকে আছে যারা চাকরি করে, ধরো সময় পায় না, সেক্ষেত্রে একটু কাটছাট করতে হবে সময়ের থেকে, তো মোটামুটি এই টাইমটা তোমরা পাচ্ছ। এবং এটাই এইভাবে প্রিপারেশনটা করতে হবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলছি, নিয়মিতভাবে একটা বাংলাকে বেঙ্গলি লিখে কোনো কাজ নেই। বাংলা এবং একটা ইংরেজি গল্পের বই, বাংলা এবং ইংরেজি ফিকশন পড়তে হবে। ফিকশন পড়তে হবে। ফিকশন পড়তে আমি কেন বলছি, নন ফিকশনও তো পড়তে পারো, কারো ধরো পলিটিক্যাল কোনো লেখা আগ্রহ রয়েছে, সেটাও পড়তে পারো, কিন্তু ওই ফিকশনের কথাই পার্টিকুলারলি কেন বলছি, তার কারণ ফিকশনে ফিকশনের মাধ্যমে একটা ভাষ্য তৈরি হয়। নন ফিকশন যেখানে লেখা থাকে সেখানে জেনারেলি ইনভার্টেড করার মধ্যে কোনো কিছু লেখা থাকে না, সেখানে লেখকের ভিউগুলো লেখা থাকে। ফিকশনে কি হয়, ফিকশনে হচ্ছে মানে
ইনভার্টেড কমার মধ্যে কেউ কোনো কথা বলছে সেগুলোকে লেখা থাকে, অর্থাৎ কনভারসেশনের মাধ্যমে জিনিসটা এগোয়। এবং এই কনভারসেশনটা কিন্তু, কনভারসেশন শেখাটা, কেউ কথা বলছে সেটা কিভাবে কথা বলছে এটা শেখাটা কিন্তু ভীষণভাবে জরুরি। একটা বাংলা একটা ইংরেজি ফিকশন মানে অল্টারনেটিভ ডেতেও পড়তে পারো, রোজ অন্তত ২ পাতা করে এটা পড়তে হবে। এটা মাস্ট। খবরের কাগজ ইত্যাদির বাইরে গিয়ে তাহলে আমরা ১ ঘন্টা এটায় সময় দিচ্ছি। ১৫ মিনিট থেকে ৩০ মিনিট খবরের কাগজ পড়ছি এবং অন্তত ২০ মিনিট বা ৩০ মিনিট আমি বাংলা বা ইংরেজি পড়ছি। কেউ যদি মনে করে এই ১ ঘন্টা থেকে সময় বের করে এটা করবে, তাও করতে পারো। যার যেরকম সুবিধা হবে। কারণ না হলে আমাকে বলবে যে আপনি এর আগে ৫-৬ ঘন্টা বলেছেন, সেটা এখন ৭ ঘন্টা করছেন। তারপরে আবার বলছেন তার বাইরে খবরের কাগজ ৮ ঘন্টা পড়তে হবে, আবার ০.৫ ঘন্টা বই পড়তে হবে। এত কখন পড়বো? সেটা যদি মনে হয় তাহলে এই ১ ঘন্টা থেকে তুমি কাটছাঁট করে এখানে সময় দাও। কি পড়বে বাংলা ইংরেজির ক্ষেত্রে? খুব জটিল বইপত্র পড়ার দরকার নেই। বাংলার ক্ষেত্রে যদি পুরোনো লেখা পড়ো, কেউ যদি মনে করো নতুন লেখা পড়বে, দেশ পত্রিকা একটা কিনতে পারো, সেখান থেকে লেখা পড়তে পারো। গল্প-টল্প যেগুলো থাকে। বা আনন্দবাজারের রবিবাসরীয়তে ১ টা বা ২ টো করে ছোট গল্প থাকে, সেগুলো পড়তে পারো। আম বা ধরো সাপ্তাহিক বর্তমান, সাপ্তাহিক বর্তমান খুব একটা বেশি দাম নয়। সপ্তাহে ১ দিনই বেরোয় এবং সেটা ওই ৳৮ মতো দাম সম্ভবত। ৮ বা ৳১০ দাম এরকম কিছু একটা দাম হবে। তো সেখানে বেশ কিছু গল্প দেওয়া থাকে। সেই গল্পগুলো পড়তে পারো যদি নতুন পড়তে চাও। এবং যদি ক্লাসিক পড়তে চাও, আমি বলব আম আমি বলব বিভূতিভূষণ বই। ক্লাসিক লেখা যদি পড়তে চাও সেক্ষেত্রে বিভূতিভূষণ পড়ো। অন্য লেখাও পড়তে পারো, মানে রবীন্দ্রনাথ পড়তে পারো, বা শরৎচন্দ্র পড়তে পারো। যার যেটা ভালো লাগা সেটা পড়তে পারো। কিন্তু হয় না যে কিছু লেখা পড়লে সেটা তোমার যেমন এখানেও হেল্প করবে, তার সাথে, সাথে তোমার মানসিক বৃদ্ধির ক্ষেত্রেও সেটা ভীষণভাবে হেল্প করবে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় মানে বিভূতিভূষণ যে আমার খুব প্রিয় লেখক বলে আমি বিভূতিভূষণকে সাজেস্ট করছি তা না। ওই বলছে মনের কিছুটা খোরাক জোগাবে। ক্লাসিক যে লেখাগুলো সেগুলো। আমি সবাইকে বলি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সবার জীবনে অন্তত একবার পড়া মাস্ট। কিন্তু কারোর যদি সেগুলো বোর লাগে, মানে সেটা নিতে পারছি না, বিভূতিভূষণ সবাই নিতে পারো। সব লেখা নয়। যেমন ধরো তুমি যদি এখন দেবযান খুলে বসো বিভূতিভূষণ, তুমি কয়েক পাতার বেশি এগোতে পারবে না। কিন্তু যেগুলো লাইক, যেমন ধরো আদর্শ হিন্দু হোটেল, যারা কম্পিটিটিভ এর প্রিপারেশন করছে তাদের সবার, প্রত্যেকের জীবনে অন্তত একবার আদর্শ হিন্দু হোটেল পড়া উচিত। আহ, ইউটিউব জুড়ে বা বিভিন্ন জায়গা জুড়ে যে গ্যাদে গ্যাদে মোটিভেশন গুলো চলে, আমিও পেরেছি তুমিও পারবে, আমি পারলে তুমি কেন পারবে না, ইত্যাদি ইত্যাদি, এর বাইরে গিয়ে খুব সফট ওয়েতে একেবারে মানে এই অবচেতনের কথা যেটা বারবার বলছে, অবচেতনে কোথাও গিয়ে সেই মোটিভেশনের জিনিসটা ঢুকিয়ে দেওয়ার যে ক্ষমতা, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাখতেন। এবং আদর্শ হিন্দু হোটেল হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা সবার জীবনে অন্তত একবার পড়া উচিত। বাংলার ক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিভূতিভূষণ সমগ্র যদি তুমি কলেজ স্ট্রিট থেকে বা কোনো জায়গা থেকে কিনে নাও, দেখবে যে এখন তো, মানে এখন যেহেতু কপিরাইট উঠে গেছে, আহ, এগুলোর খুব কম দামে পাওয়া যায়। ২-২৫০ টাকায় বিভূতিভূষণ সমগ্রর একটা খণ্ড কিনতে পাওয়া যায়। সুতরাং একটা খণ্ড কিনে আনো যেখানে দেখো এই আদর্শ হিন্দু হোটেল রয়েছে, এখানে আরণ্যক রয়েছে, যেখানে পথের পাঁচালী রয়েছে। এইগুলো এই মানে এই খণ্ডটা নিয়ে নাও, সম্ভবত এটা ১ম খণ্ড। এটা নিয়ে সেগুলো পড়ার চেষ্টা করো। প্রতিদিন অন্তত ২ পাতা করে বা ৩ পাতা, যতটা ভাল লাগবে ততটা পড়ার চেষ্টা করো। ইংরেজির ক্ষেত্রে একদম লাইট কোনো লেখা পড়ার চেষ্টা করো। আমি যেটা সাজেস্ট করব সেটা শুনে অনেকেই যারা আ একটু বোদ্ধা থাকবে তারা নাক সিটকাবে। কিন্তু আমি আগেও বলেছি যে আমার এই জিনিসগুলো হচ্ছে যারা আমার মতো এভারেজ তাদের জন্য। সুতরাং আমি জীবনে খুব একটা চেতন ভাগবত পড়িনি, কিন্তু আমি ইংরেজির ক্ষেত্রে বলব চেতন ভাগবত পড়ার জন্য। চেতন ভগত কিন্তু উৎকৃষ্ট মানের সাহিত্য মোটেই নয়। এবং আমাদের ক্লার্কশিপের তরি পার করার জন্য বা মিসলেনিয়াসের তরি পার করার জন্য উৎকৃষ্ট মানের সাহিত্য পড়বার বা সাহিত্যিক হবার কোনো প্রয়োজন নেই। আমাদের লেখাটা শেখার দরকার। এবং এই যে বলছি কনভারসেশনের মাধ্যমে যে জিনিস এগোচ্ছে, একটা ভাষ্য কিভাবে তৈরি হচ্ছে, একটা ন্যারেটিভ কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসটা শেখাটা কিন্তু ভীষণভাবে জরুরি। এবং সেটার জন্য লাইট ইংরেজিতে কিছু একটা পড়তে হবে, যেখানে একদম সাধারণের কথোপকথন যেখানে উঠে আসছে। এবং সেটার জন্য আমি বলছি চেতন ভগত পড়ো। আরো বিভিন্ন, ধরো কারুর রোমান্টিক লেখা পড়তে ভাল লাগে, রবীন্দ্র সিং পড়ো। রবীন্দ্র সিং এর লেখা পড়ো। আহ, দুর্জয় দত্তের লেখা পড়ো। এগুলো একটু লাইট লেখা। চেতন ভগত পড়তে, চেতন ভগতের যে কোনো বই মানে অ্যামাজনে সার্চ করে পেয়ে যাবে, বা যদি কলেজ স্ট্রিটে যাও একদিন, সেখানে কি পাইরেটেড, আমি পাইরেটেড বইয়ে প্রমোশন করছি না, কিন্তু পাইরেটেড বা পুরোনো বইপত্র পেয়ে যাবে বেশ কম দামে। মোটামুটি ৫০, একটু দরদাম করলে ৫০-৬০ টাকার মধ্যেও চেতন ভগতের পুরোনো বইপত্র পেয়ে যাবে। তো সেইগুলো মানে ওই বইটা নিয়ে প্রতিদিন অন্তত ২ পাতা বা ৩ পাতা করে পড়ার চেষ্টা করো। যদি একটু ভ্যালু এডিশন করার জন্য কিছু বই পড়তে চাও, রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা বই আছে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা বই আছে। এইটা আমি বলি যে সবার জন্য এই বইটা পড়া মাস্ট। এইটা পড়তে পারো। এটা ফিকশন নয়, এটা নন ফিকশন।
কিন্তু চাইলে এটা পড়তে পারো। এবং ফিকশনের ক্ষেত্রে বলছি, চেতন ভগতের যেকোনো ফিকশন, রবীন্দ্র সিং এর যেকোনো ফিকশন, এগুলো পড়তে পারো। এগুলো একদম লাইট জিনিস। এগুলো কিন্তু, আমি আবারও বলছি, আমি সাহিত্যিক উৎকৃষ্টতার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র এগুলো ওই আ অভ্যাস তৈরি করার জন্য বলছি, পড়ার অভ্যাস তৈরি করার জন্য, এবং সেগুলো কাজে লাগানোর জন্য কিভাবে ইমবাইব করতে হবে আমি সেটার জন্য বলছি। এই জিনিসগুলো পড়তে পারো, তাহলে সেটা তোমার কাজে দেবে। নিয়মিতভাবে ফিকশনটার মধ্যে, মানে ফিকশনটার দিকে নজর দিতে হবে এবং ফিকশনটা কিন্তু পড়তে হবে নিয়মিতভাবে। ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো বললাম, এগুলো যদি তোমরা আগামী যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে, মিসলেনিয়াস ৪ থেকে ৬ মাস বা ক্লার্কশিপ ৮ থেকে ১০ মাস, এই পিরিয়ডটা জুড়ে যদি রেগুলারলি এটা করো, আমি জানি যে এখন তোমাদের মধ্যে একটা ভীষণ রকমভাবে একটা স্ফুলিঙ্গ রয়েছে, যে করতেই হবে, পেতেই হবে। হ্যাঁ? ১ মাস ২ মাস যখন যাবে, তখন এই স্ফুলিঙ্গগুলো আস্তে, আস্তে নিভে যেতে থাকবে। এবং যখন এনটিপিসি থাকবে, তখন অবশ্যই আম মানে ১ মাস ২ মাস এই বিষয়গুলোতে ছেদ পড়বে। হ্যাঁ? এগুলো একটু কম পড়া হবে। আমি জানি সেটা স্বাভাবিক। শেষের ১ মাস এটা হওয়া স্বাভাবিক। তারপরে ওই এনটিপিসি হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা অব্যাহত থাকবে। তারপর আবার যখন সেই ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে, তখন আবার অনেক প্রচুর ব্যাচ-ট্যাচ আসবে। তখন সবার আবার মনে হবে, না এবার আমাকে আবার নতুন করে পড়তে হবে। তখন আর সময় থাকবে না। সেজন্য এখন থেকে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে, ততদিন পর্যন্ত এই ধারাটাকে বজায় রাখো। দেখবে এটা যখন তোমার একটা রুটিনের মধ্যে হয়ে যাবে না, তখন দেখবে তুমি নিজে নিজের আ ডেভেলপমেন্টটা বুঝতে পারছো। এবং তোমার নিজের একটা অদ্ভুত রকমের একটা সুন্দর ফিলিং হবে যে আমি আগে যতটা না পারতাম, এখন আমি সেটা থেকে অনেকটা বেটার জায়গায়, বেটার পজিশনে আসতে পারছি। ঠিক আছে? এইভাবে তাহলে প্রিপারেশনটা তোমরা কন্টিনিউ করো। গ্রামার বইয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে পিকে দে সরকার, পিকে দে সরকারটা সবাই দে বোধহয় ডি-ওয়াই থাকে না, হোয়াটএভার। পিকে দে সরকার করার চেষ্টা করো। অন্য বই করলে ডিপি ভট্টাচার্য করতে পারো। ডিপি ভট্টাচার্য করতে পারো। কেউ যদি মনে করো যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য আম এক্সক্লুসিভ যে বইপত্রগুলো হয় সেগুলো কিনবে। দেখো বাজারে আমি WBCS এর ডেসক্রিপটিভ এর বইপত্র দেখেছি, এবং সেখানে দেখেছি বেশ, মানে WBCS ডেসক্রিপটিভ এর মোটামুটি যে কটা বই বাজারে অ্যাভেলেবল, সব কটা বই আমার কাছে আছে। এবং পাবলিশাররাই বেশিরভাগটা পাঠিয়েছে, এবং সেগুলো পড়ে আমি যেটা দেখেছি যে একটাও বই নেই যেটা স্বয়ংসম্পূর্ণ, যেটাকে চোখ কান বুজে ভরসা করে বলে দেওয়া যায় যে এটাই পড়ো। এরকম একটাও নেই। তবে আমি যেটা বলব, যে কার্তিক চন্দ্র মন্ডলের যে বইটা আছে, কার্তিক চন্দ্র মন্ডলের যে বইটা আছে সেটা বাকিগুলোর থেকে বাকিগুলোর থেকে বেটার। কার্তিক চন্দ্র মন্ডল। সুতরাং এটাকে তোমরা পড়তে পারো, বা বাজারে যেহেতু মিসলেনিয়াস ক্লার্কশিপ সামনে আসছে, সুতরাং বেশ কিছু বই-টই লেখা হবে, বা লেখার হয়তো কাজ চলছে। লেখার কাজ চলছে বলব না, মানে এডিট করার কাজ চলছে। বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে একটু, ওখান থেকে একটু নিয়ে একটা বই বানানোর কাজ চলছে। তো সেগুলোতে কিছু WBCS অফিসারদের নাম-টাম জুড়ে দিয়ে, সে বইগুলো আসবে বাজারে কিছুদিনের মধ্যেই। সেগুলো তোমরা চাইলে নিতে পারো। মোট কথা, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এই যে বইগুলো আমরা বলছি, যে যেগুলো ডেসক্রিপটিভের জন্য এক্সক্লুসিভ বই, সেগুলোর দিকে না গিয়ে আমরা যেগুলো কনভেনশনাল বই, সেগুলোর দিকে যদি আমরা নজর দিই, এবং সেখান থেকে কিভাবে কি করবো সেগুলো আমি বলে দিলাম। এইগুলোর দিকে যদি আমরা নজর দিই, এটা মনে হয়, আমার মনে হয় বেটার হবে। আমার স্বল্প বুদ্ধিতে মনে হয় এটা বেটার হবে। এবং প্র্যাকটিস করার জন্য, যেহেতু এই বইগুলোতে প্রচুর প্র্যাকটিস সেট থাকে। কার্তিক চন্দ্র মন্ডল যদি তুমি নাও, তুমি যদি এইডভিকন নাও, বা যেকোনো বই যেগুলো আছে, এরপরেও বাজারে যেগুলো আসবে, সেগুলোতে প্রচুর প্র্যাকটিস সেট থাকে। আমি বলবো প্র্যাকটিস সেটগুলোর জন্য এই বইগুলোর থেকে যেকোনো একটা করা যেতে পারে। প্র্যাকটিস একটা করে মিলিয়ে নেওয়া। যেহেতু প্র্যাকটিসের জন্য তোমার মেটেরিয়াল দরকার। প্র্যাকটিস কোথা থেকে করবে? আমি খবরের কাগজ থেকে করে বললাম। কিন্তু কোথাও কি তো এটা মনে হয় যে একটা বই থেকে প্র্যাকটিস করলে আমার একটা মানসিক শান্তি হবে। হ্যাঁ? তো সেজন্য এই বইগুলো তো দেখবে অনেক জায়গায় পিকিত সরকার থেকে হয়তো একটা ট্রান্সলেশন নিয়ে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। বা খবরের কাগজ থেকেই হয়তো কোথাও একটা প্রেসে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, যেটাই হোক না কেন, যেহেতু প্রচুর প্র্যাকটিস সেট থাকে, সুতরাং এইখান থেকে আমরা প্র্যাকটিস সেটগুলোকে আমরা সলভ করতে পারবো। সেটার জন্য এই বইগুলো থেকে যেকোনো একটা বই, সব বাজারে গিয়ে আমি ড্রাইভিং কলেজ থেকে সব তুলে নিয়ে চলে এলাম, প্রয়োজন নেই। যেকোনো একটা বই এখান থেকে তুলে নাও, সেটা হচ্ছে সেটাকেই ধরে প্র্যাকটিস করো ভালো করে। ঠিক আছে? সামারাইজ করে দিই খুব সংক্ষেপে। সেটা হচ্ছে, প্রথমত ট্রান্সলেশন করছি আমরা, রেসি করছি এবং রিপোর্ট করছি। মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবি, কেপিএসআই মেন্সের জন্য। এই ৩ টে জিনিস করছি, এবং এই ৩ টে জিনিসকে আমরা কিভাবে করছি? বেশিরভাগটাই বিকেএস সরকার থেকে করছি, এবং সপ্তাহে আমরা ৭ ঘন্টা সময় দিচ্ছি। এই ৭ ঘন্টা সময়ের মধ্যে, তোমাদের ৩ গুণ ২ ৬ ঘন্টা বলা হলো। তাহলে একদিন রোববারটা কি করবে সেটা তো বলা হলো না। রোববারটা আমি যেটা বলব, যে রোববারে কিছু প্র্যাকটিস না করে, রোববারে একটু জমিয়ে ওই ১ ঘন্টা একটা গল্পের বই পড়ো। ঠিক আছে? সেটাও প্রিপারেশনের, ডেসক্রিপটিভ প্রিপারেশনের একটা অঙ্গ। এবং আগেও যেটা বলেছি, যে চেষ্টা করবে যে অনলাইন ব্যাচ একটু এড়িয়ে গিয়ে, আ যদি পরিচিত কোনো মানুষজন থাকে, যিনি তোমার লেখাটা চেক করে দিতে পারবেন, তাকে দিয়ে একটু চেক করানোর চেষ্টা করো। তিনি তোমার স্কুলের স্যার হতে পারেন, তিনি তোমার টিউশনের স্যার হতে পারেন, যার কাছে স্কুল লাইফে ইংরেজি পড়তে, ইংরেজি বা বাংলা, আ তাদের কাছে একটু চেক করানোর চেষ্টা করো। এবং বা কোনো দাদা-দিদি যদি থাকে, তাদের কাছে চেক করালে কি হয়, এটা বেটার হয়। আ আমি আগের ভিডিওতে বলেছি যে এটা কেন? অনলাইনের ক্ষেত্রে আমি ঠিক এই কারণে, যে অনলাইন ব্যাচ এটা শুরু করতে দেরি করছি, যে এই যে ট্রাফিকটা, যারা আম যেখানে উম আ মানে
ব্যাচ পেলেই সেখানে নাকি চলে যাচ্ছে। সেই ট্রাফিকটা চলে যাক, তারা বিভিন্ন জায়গায় ডেসক্রিপটিভ ব্যাচগুলোতে ভর্তি হয়ে যাক। তারপরে যারা পড়ে থাকবে তারা আমার কাছে যে কজন আসবে আসুক। তো সেই জন্যই আমি একটুখানি দেরি করছি। এবং এই জন্যই আমি বলছি যে অনলাইনের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা লিমিটেশন থাকে। সুতরাং চেষ্টা করো যদি অফলাইনে কোনো স্যারের কাছে ভর্তি হওয়া যায়, বা যদি কোনো আ যদি কোনো মানে এরকম যাদের কথা বললাম, কোনো টিচার বা কোনো দাদা দিদি তাদের কাছে যদি একটু চেক করিয়ে নেওয়া যায়, আমার মনে হয় সেটা হচ্ছে বেটার। ঠিক আছে? তো এই রবিবারটা চেক করানোর জন্য রাখো, অথবা রবিবারটা জমিয়ে গল্পের বই পড়ার জন্য রাখো। এইভাবে রাখো। আর যেটা বললাম 3x2 ফর্মুলা, এটা করো। যারা ডব্লিউবিসিএস দিচ্ছ না, আর যারা ডব্লিউবিসিএস দিচ্ছ তাদের ক্ষেত্রে তো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। যারা ডব্লিউবিসিএস দিচ্ছ না তাদের ক্ষেত্রে 3x2 ফর্মুলাটাকে প্র্যাকটিস করো। ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট সপ্তাহে 6 দিনে একটা লেখা ২ দিন করে, মানে ২ দিন ট্রান্সলেশন, ২ দিন প্রেসি, ২ দিন রিপোর্ট, এইভাবে করো। এবং তার সাথে কি বললাম, পিকে সরকারটা মাস্ট। তার সাথে রোজ হচ্ছে নিউজ পেপার, যেটা বাংলা এবং ইংরেজি খবরের কাগজ। তুমি যদি মনে করো অল্টারনেটিভ ওয়েতে পড়বে, একদিন বাংলা একদিন ইংরেজি, সেভাবে করো। এবং তার সাথে যেটা বললাম যে ফিকশন, এটা পড়াটা কিন্তু মাস্ট। বাংলা এবং ইংরেজি ফিকশন যদি মনে করো অল্টারনেটিভ ওয়েতে পড়বে তাই পড়ো, একদিন বাংলা একদিন ইংরেজি পড়ো, এইভাবে করো। কিন্তু ফিকশন পড়াটা কিন্তু মাস্ট। এইগুলো, এই যে গোটা ব্যাপারগুলো বললাম, এগুলোকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে? একদম শেষে যেটা বলি, আমাদের দুটো ডেসক্রিপটিভ ব্যাচ আসছে। সেভেন্থ সেভেন্থ ডেসক্রিপটিভ ব্যাচ, সেভেন্থ, বাজেভাবে যে ডেসক্রিপটিভ কথাটাকে লিখলাম, সেভেন্থ সেভেন্থ ডেসক্রিপটিভ ব্যাচ এবং এইট ডেসক্রিপটিভ ব্যাচ, দুটো একসঙ্গে আসছে, কারণ একটা ব্যাচে প্রচুর মানুষজনকে নেওয়া পসিবল নয়। এর আগে কোনোদিন দুটো ব্যাচ একসাথে আসেনি, তো এখন দুটো ব্যাচই একসাথে আসছে। তার কারণ প্রথম যে ব্যাচটা সেটা হচ্ছে ইনক্লুডিং ডাব্লিউবিসিএস। ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, আমরা জানি যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করলে বাদবাকি সমস্তগুলো প্রিপারেশন হয়ে যায়। এবং সেটার মধ্যে তাহলে তোমাদের মনে হতে পারে মিসলিনিয়াসের যে যে জিনিসগুলো এক্সট্রা রয়েছে, গ্রামার এন্ড ভোকাব, সেগুলো প্রিপারেশন হবে না, সেটা এর মধ্যেই ঢুকে যাবে, ইনক্লুডিং ডাব্লিউবিসিএস। ওকে? তো এইটা হবে ইনক্লুডিং ডাব্লিউবিসিএস। আর ৮ নম্বর যেটা, সেটা হচ্ছে এক্সক্লুডিং ডাব্লিউবিসিএস। এটা হচ্ছে এক্সক্লুডিং ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস বাদ দিয়ে বাদবাকি যেগুলো আছে, ক্লার্কশিপ, মিসলিনিয়াস, ডব্লিউপি, কেপিএসআই, এগুলোর জন্য যে প্রিপারেশন সেটা হবে ৮ নম্বর ব্যাচে। তো কোনটায় কিভাবে অ্যাডমিশনের প্রসেস, কারা কোনটায় ভর্তি হতে পারবে, কিভাবে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো আগামী পরশুদিন একটা ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। সেখানে এই পুরো বিষয়টা বলা থাকবে। আম, অনেকে মেসেজ করছে আমার, মানে এমন এখনো হয়ে গেছে বিষয়টা যে আমি যখন মেসেজ টাইপ করতে যাচ্ছি তখন আমার সেই মেসেজে যে সাজেশন দেখায়, একটা শব্দ টাইপ করলে পরের শব্দটা সাজেশন দেখায়, সেখানে পরপর ওই শব্দগুলো চলেই আসছে, আমাকে টাইপ করতে হচ্ছে না এখন। ওই শব্দগুলো সাজেশনে ক্লিক করলেই আমার সেন্টেন্সটা তৈরি হয়ে যাচ্ছে, যে ইউটিউবে নজর রেখো, খুব শিগগির ব্যাচ আসছে। এই দুটো সেন্টেন্স আমার ওইখানে হয়ে গেছে, আমি মানে জাস্ট ওগুলো ক্লিক করছি, পরপর শব্দগুলো চলে এসে বাক্য এমনি তৈরি হয়ে যাচ্ছে, এমন সিচুয়েশন হয়েছে। সুতরাং আর মেসেজ করার দরকার নেই। ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিও এলে তারপরে মেসেজ করো যে ভর্তি হতে চাই। এই দুটো আসছে, ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, এক্সক্লুডিং ডাব্লিউবিসিএস। আমার পুরোনো ব্যাচগুলোর যারা এই ভিডিওটা দেখছো তাদের অনেকে আমাকে বলছো যে ক্লার্কশিপ ব্যাচে ভর্তি হবো। ক্লার্কশিপের কোনো ব্যাচ নেই ভাই, আমি বারবার করে বলছি। ক্লার্কশিপের জন্য আলাদা করে কোনো ডেসক্রিপটিভ ব্যাচ আমি আনছি না, এরকম হয় না। মিসলেনিয়াসের আলাদা ডেসক্রিপটিভ ব্যাচ, ক্লার্কশিপ আলাদা ডেসক্রিপটিভ ব্যাচ, ডাব্লিউবিসিএস আলাদা ডেসক্রিপটিভ ব্যাচ, এগুলো হয় না। এগুলো পয়সা লোটার ধান্দা। একসাথেই সব হয়ে যায়। কিভাবে হয়, শুধু স্ট্র্যাটেজিটাকে একটু আলাদা করে করতে হয়। যারা পুরোনো ব্যাচগুলোতে আছো তারা অনেকেই প্র্যাকটিস ব্যাচ যেগুলো চলে, প্র্যাকটিস ব্যাচের মধ্যে তারা কন্টিনিউ করছো। সেই প্র্যাকটিস ব্যাচেই আমরা ক্লার্কশিপের জন্য প্র্যাকটিস করবো, মিসলিনিয়াসের জন্য প্র্যাকটিস করবো, ডাব্লিউবিসিএস এর জন্য প্র্যাকটিস করবো। যারা আমার পুরোনো ডেসক্রিপটিভ ব্যাচে কোনো না কোনো ব্যাচে ছিল, তাদের নতুন করে কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। এবং যারা প্র্যাকটিস ব্যাচ কন্টিনিউ করছো তাদের কথা বলছি, তাদের কোনো নতুন ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। তারা কিন্তু দয়া করে আমাকে কোনো মেসেজ করো না যে ক্লার্কশিপ ব্যাচে ভর্তি হবে। ক্লার্কশিপের ডেসক্রিপটিভ আলাদা করে কোনো ব্যাচ আসছে না। দুটো ব্যাচ আসছে, একটা ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, এক্সক্লুডিং ডাব্লিউবিসিএস, এটুকুই। ইনক্লুডিং ডাব্লিউবিসিএস ওই লেটার আর কম্পোজিশনটা হবে। এক্সক্লুডিং ডাব্লিউবিসিএস যেটা, সেখানে লেটার কম্পোজিশন হবে না, সেখানে একদমই ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবি, কেপিএসসি ওরিয়েন্টেড আমাদের পড়াশোনাটা হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আর যারা পুরোনো ব্যাচগুলোতে আছো তারা তো মিসলেনিয়াসের মেটেরিয়াল পাওনি। এই যে মিসলেনিয়াসের জন্য যে মেটেরিয়ালগুলো লাগবে, ধরো ইডিয়াম বা ইত্যাদিগুলো যে মেটেরিয়াল লাগবে, সেগুলো পুরোনো ব্যাচে যারা আছো, যারা তোমার প্র্যাকটিস ব্যাচ কন্টিনিউ করছো, তাদেরকে সেই সব মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে। নতুন করে একদম এই ব্যাচগুলোতে ভর্তি হতে যেও না, কারণ এমনিতেই প্রতিটা ব্যাচে সিট সংখ্যা লিমিটেড থাকে। তোমাদের মধ্যে থেকে কেউ যদি আসো, এসে বলো যে আমি ভর্তি হবো, তাদেরকে মানে নিলে নতুন যারা, যাদের আসার কথা বা যারা মানে যারা আসতে পারে, যারা আসতে চায়, তাদের একজনের সিট সংখ্যা সেখান থেকে কমে গেল। ওকে? সুতরাং পুরনো যারা, তাদের কোনো প্রয়োজন নেই, তাদেরকে আমি সব দিয়ে দেবো। নতুন যারা, এই ব্যাচগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আরেকটা জিনিস, এটা অনেকে অবজেক্টিভ ইংলিশ ব্যাচে ভর্তি হতে চাইছো, ফোর্থ অবজেক্টিভ ইংলিশ ব্যাচ, সেটাও আসবে খুব শিগগির। ডিসেম্বর এন্ড, ডিসেম্বর ডিসেম্বর এন্ড বা জানুয়ারির শুরুতে, ডিসেম্বর এন্ড বা জানুয়ারির শুরুতে এই ব্যাচটা শুরু হবে। ৪ নম্বর অবজেক্টিভ ইংলিশ ব্যাচ, সেটা আমাদের পরে অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে। আপাতত আমাদের দুটো ডেসক্রিপটিভ ব্যাচ এই মুহূর্তে আসছে। আমি আশা করছি দুটো ব্যাচ হবে, যে একটা ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, একটা এক্সক্লুডিং ডাব্লিউবিসিএস।
এইটুকুই মোটামুটি বলার ছিল। যে প্রসেসের কথা বললাম সেইভাবে সবাই ভালো করে প্রিপারেশন নাও, কন্টিনিউ করো। আম, আর এই ব্যাচগুলোতে কি থাকবে না থাকবে সেগুলো ব্যাচ অ্যানাউন্সমেন্ট ভিডিওতে সমস্ত কিছু বলা থাকবে। কত ফিস কি হবে, বাংলা হবে কিনা ইত্যাদি এই বিষয়গুলো এখন জিজ্ঞাসা করে লাভ নেই, আমি সবাইকে এতজনকে জনজন উত্তর দেওয়াটা পসিবল নয়। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে সমস্ত কিছু বলা থাকবে। ঠিক আছে, চলো বাই, ভালো থেকো সবাই।